আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রথম ঘটনা, ঘটনাটির সময়কাল 1975 কি 76 সাল। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার বাড়ি ওই হাসনাবাদে, তার নাম হচ্ছে নিরাপদ। এই নিরাপদ বাবু উনি পেশায় ছিলেন একজন নৌকা চালক, মানে বোটম্যান। তবে উনি বোটম্যান বলতে এমন বোটম্যান ছিল না যে মানুষ ওই যে খেয়া ঘাটে মানে মানুষ পারাপার করে না, এমনটা নয়। উনি নৌকায় মালামাল টানতেন। ওনার নৌকাটি আকারে বেশ বড় ছিল। আগে কি হতো, মানে বর্ষাকালে এই নৌপথেই মালামাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক পথে খুব মানে যাওয়াটা অনেক কঠিন, দুর্গম আছে না, এখনো তো গ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে সড়ক পথে যাওয়াটা অনেক কঠিন হয়। আমি তো এই মুহূর্তে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জে হাওড় এলাকাগুলোতে সড়ক পথে মালামাল বহন করা বা এমনিতেও যাওয়া অনেক কঠিন। সেখানে নৌকা বা ট্রলার এগুলোই সবচেয়ে ভালো মাধ্যম যাওয়ার জন্য। ঠিক তেমনি এখনো কিন্তু অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে নৌকাতে যাওয়াটা অনেক সহজ। উনি যেহেতু ওই সময়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মালামাল পৌঁছে দেওয়ার কাজটি করতেন নৌকায়, ওনার নৌকায় উনি সহ আরও 2 জন ব্যক্তি ছিলেন, মানে তার সহকর্মী এবং তার স্টাফ। নৌকাটি আসলে গুণ টানা নৌকা। আমরা যে বলি না গুণ টানা নৌকায় যে একজন মানে একটা দড়ি নিয়ে টানতে থাকে, পাড়ে দাঁড়িয়ে টানতে থাকে এবং নৌকাটি এগিয়ে যেতে থাকে। নৌকাটি আসলে এরকম নৌকা ছিল। আবার পালতোলা, মানে ওটার সাথে কয়েকটা বিষয় যুক্ত ছিল। এক হলো পালতোলা, আবার গুণ টেনেও নিয়ে যাওয়া যায়, আবার নৌকা বৈঠা দিয়ে বেয়েও নেওয়া যায়। যদি স্রোতের অনুকূলে থাকে তাহলে মোটামুটি নৌকা খুব ভালো চলতে থাকে। এখন যেখানে যেই পরিবেশ আর কি, সেই পরিবেশ অনুযায়ী নৌকাটা সেভাবে তারা ব্যবহার করে চালাতেন। সেটা কোনো যন্ত্রচালিত নৌকা ছিল না, একটা ম্যানুয়াল নৌকা ছিল আর কি। যাই হোক, উনি আশেপাশ এলাকাগুলোতে মালামাল সরবরাহ করতেন, এভাবে চলে যাচ্ছিল তার। একবার কি হলো, ওনাদের যেই জায়গা মানে হাসনাবাদ, সেখান থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা হেমনগর ঘাট। এই হেমনগর ঘাটে কিছু মালামাল পৌঁছে দেওয়ার অর্ডার আসে। ওই সময়ে ওই নৌকাতে হেমনগর ঘাট পর্যন্ত পৌঁছতে প্রায় 5 দিন সময় লেগে যেত। 5 দিন কিন্তু কম সময় নয়। আর হোসনাবাদ থেকে যেখান দিয়ে যেতে হতো সেই যেই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এটি হোসনাবাদ থেকে বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে ভিন্ন নামে আবার বের হয়ে এটি হেমনগর ঘাটের ওদিকে চলে গেছে এবং যাওয়ার সময় সুন্দরবনের কিছু এরিয়া পার হয়ে সেটা যেতে হয়। এখন যেহেতু 5 দিনের একটি পথ, এটি কিন্তু কম না, কিন্তু অনেক অনেক পথ, কিন্তু দূরত্ব কিন্তু 45 থেকে 50 কিলোমিটারের মতো। যদিও বা বর্তমান সময়ে নৌকায়, ইঞ্জিন চালিত নৌকায় 45 থেকে 50 কিলোমিটার কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই সময় কিন্তু আসলে অনেক সময় লাগতো। কারণ ওইভাবে ম্যানুয়ালি এটা যেতে হবে, সন্ধ্যার পরে নৌকা চালানো যায় না, এই রকম বিভিন্ন রকমের সমস্যা ছিল, যার কারণে দিনের আলো যতটুকু চালানো যায়। ওনারা এই অর্ডারটা প্রথমে নিলেন, এই কারণে নিলেন কারণ এই অর্ডারটা পাওয়ার কারণে দেখা যেত যে ওনাদের বেশ একটা প্রফিট হতো। কিন্তু নিরাপদ বাবুর পরিবার থেকে বারবার নিষেধ করছিল যে না, এত দূরের পথ যেতে 5 দিন আবার আসতে 5 দিন, মানে 10 দিন। আর ওনার পরিবারে কর্মক্ষম উনি একজন মাত্র পুরুষ মানুষ ছিলেন, ছোট ছোট বাচ্চা ছিল। এখন একটা পরিবারের কর্তা 10 দিন বাড়িতে থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটু দুশ্চিন্তা তো হবেই। ওনার ওয়াইফ রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপরেও ওনার ওয়াইফকে বোঝালেন যে 5 দিনে আমার যতটুকু ইনকাম হবে প্রায় 15 দিনের ইনকাম হবে আমার, তাহলে জিনিসটা আমরা তো ক্যান্সেল করতে পারি না, এই অর্ডারটা আমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, ওনার ওয়াইফকে উনি বোঝান, ওনার ওয়াইফ রাজি হন, ওনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কি হয়, ওনাদের এক নিকট আত্মীয়, মানে এই নিরাপদ বাবুর এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে ওনাদের যাত্রা 2 দিন ডিলে হয়ে যায়। একজন আত্মীয় মারা গেছে, তার সৎকার করতে হবে, তারপর তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সেখানে যেতে হবে, আবার আসতে হবে বাড়িতে, মানে
তারপরে আবার মাল লোড দিতে হবে নৌকায়, সবকিছু মিলিয়ে 2 দিন ডিলে হয়ে যায়। নৌকায় যখন মাল লোড হচ্ছিল তখন যারা লোড করছিল, যে সমস্ত শ্রমিকরা, তারা নিরাপদবাবুর কাছে জিজ্ঞেস করলেন যে এই মালামাল কোথায় যাবে। তখন নিরাপদবাবু বললেন যে হেমনগর ঘাট যাবে। তখন বলছেন যে হেমনগর ঘাট যাবা, তো ওই দিকে যাওয়ার পথে কিন্তু 2টো জায়গা আছে, এই জায়গা কিন্তু ভালো না, ওই জায়গায় দোষ আছে, সাবধানে যেও কিন্তু। তখন বলে 2টো জায়গা কোন জায়গা, নাম কি? ওনারা ওইভাবে নামটা বলতে পারেননি, বলেছে যে তুমি খোঁজ খবর নিয়ে যেও। আসলে নিরাপদবাবু উনি এগুলোতে গুরুত্ব দেননি। একে তো এই অর্ডারটা ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো একটা ইনকাম হতো। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু রাতের বেলা চলাফেরা করেন, এই সমস্ত টুকটাক ভয় ভীতির ঘটনা হরহামেশাই ঘটতে পারে, এই ধরনের মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে। সুতরাং সে আসলে এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বই দেয়নি। নৌকাতে শুটকি মাছ, শসা এবং মোটামুটি কিছু ধরনের সবজি জাতীয় জিনিস ছিল আর কি। এই মালামালগুলো পৌঁছে দিতে হবে। ওনারা রওনা শুরু করেন ফজরের আজানের পরপরই হাসনাবাদ থেকে। তো যাওয়া শুরু করেছেন, তো যাচ্ছেন, সমস্যা হচ্ছে না। আর এই নৌকাগুলো তো আকার একটু বড় থাকে, নৌকার মধ্যেই রান্নার ব্যবস্থা, নৌকার মধ্যে ছোট একটা ওয়াশরুম রয়েছে। আপনারা কিন্তু এখনো দেখবেন যে ট্রলারে এরকম থাকে। এই কারণে নৌকার মধ্যে ঘুমানো, সবকিছু নৌকার মধ্যেই ব্যবস্থা রয়েছে। মোট লোক 3জন নৌকাতে আছেন, নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। যেখানে খাবার ফুরিয়ে যায় সেখানে কাছাকাছি কোনো ঘাট থেকে আবার খাবার কিনে নেন। তো এইভাবে যাচ্ছিলেন। সময়টা ছিল এপ্রিল মাসের দিকে, যখন কালবৈশাখী ঝড়ের একটা সময় রয়েছে। যেহেতু সুন্দরবনের কাছাকাছি দিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবেই উপকূলীয় অঞ্চল। 4র্থ দিন যখন তাদের আর 1 দিনের পথ বাকি আছে, তখন একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আসার পরে স্থানীয় প্রশাসন থেকে বলা হয় যে নৌকা এখন এই ঘাট থেকে আর ছাড়া যাবে না, কারণ হচ্ছে ঝড়ের আভাস পাওয়া গেছে, এই কারণে নৌকা ছাড়া যাবে না। কিন্তু ওনাদের তো যাওয়াটা খুব জরুরি ছিল। এখন ওনারা কি করবেন? বলা হচ্ছে যে রাতে তো যাওয়া যাবেই না কোনোভাবে, দিনের বেলা যদি আবার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে। ওনারা আবার কি করতেন, রাতের বেলাও কিন্তু নৌকা চেষ্টা করতেন নৌকা নিয়ে যাতে একটু পথ এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু রাতের বেলা যাওয়াটা একটু টাফ থাকে, যদি বাতাস অনুকূলে থাকে তাহলে পাল তুলে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু নৌকা লোডেড, নৌকা বৈঠা বেয়ে কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। দেখ, ওনারা যে কাজটি করেন সেটি হচ্ছে এই নৌকাটি ঘাট থেকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখেন। ওনারা দেখতে পান যে ওই নদীর ওই জায়গা থেকে ছোট্ট একটা খালের মতো চলে গেছে। ওই খালের 2 পাশে বড় বড় জঙ্গল রয়েছে, গাছগাছালি আছে, জঙ্গল রয়েছে। উনি চিন্তা করলেন নৌকা যদি ঘাটে বাঁধা থাকে এবং বড় ধরনের ঝড় আসে তাহলে নৌকার ক্ষতি হতে পারে। যদি এই খালের মধ্যে নৌকাটি ঢুকিয়ে দেই, আশপাশ তো গাছে পরিপূর্ণ, তাহলে বাতাস হলেও ওই গাছে লেগে যাবে, নৌকার গায়ে বাতাস ওইভাবে লাগবে না এবং নৌকার কোনো ক্ষতি হবে না। এই চিন্তা করে ওনারা যেটা করেন, বিশেষ করে নিরাপদ বাবুর নির্দেশনায় অন্য 2জন নৌকাটি নিয়ে যান ওই খালের মধ্যে। তো ওনারা যখন নিয়ে যান তখন সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশের লোকজন তেমন ছিল না। কয়েকজন যদিও বলছিল যে তোমরা নৌকা কোথায় নিয়ে যাও, ওনারা বলেন যে ওই যে খালের ওইদিকে নিয়ে যাই। বলে না, ওইদিকে নিও না, জায়গাটা ভালো না। কিন্তু ওনারা আসলে ভ্রুক্ষেপ করেননি। আর যেহেতু কয়েকজন বলেছিল, ওনারা ভ্রুক্ষেপ করেননি, তারাও আসলে বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাননি, ওইভাবে জোর করেননি। ওনারা নৌকা ওই খালের মধ্যে নিয়ে যান এবং একটা জায়গায় গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে নৌকাটা বেঁধে রাখেন। যেহেতু দুপাশে গাছের সারি, জঙ্গলের মতো, বেশ ঘন জঙ্গল আর কি, সুতরাং ঝড় হলেও কোনো সমস্যা হবে না। ওনারা নৌকার মধ্যে ঢুকে পড়েন। আর নৌকার মধ্যে তো আপনারা জানেন যে ওই টাইপের বড় নৌকাগুলোতে একটা কেবিনের মতো থাকে, শোয়ার জায়গা রয়েছে। তো ওনারা রাতের বেলা সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন।
রাত আনুমানিক 11টা 11:30 বাজে। হঠাৎ করে ওনাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওনার কাছে মনে হয়েছে হঠাৎ করে নৌকা দুলে উঠেছে। মনে হচ্ছে যে কেউ ওই নৌকা ধরে নাড়াচ্ছে, একবার ডান পাশে মানে হেলানোর চেষ্টা করছে, আবার বাম পাশে হেলানোর চেষ্টা করছে, এরকমটা। প্রথমে উনি ভেবেছিলেন যেহেতু ঝড় হওয়ার কথা রয়েছে, মনে হয় ঝড় হচ্ছে এবং ঝড়ের কারণে নৌকাটা এইভাবে দুলছে। কিন্তু যেহেতু ওনারা এক্সপার্ট বোটম্যান ছিলেন, কোনটা ঝড়ের দুলুনি আর কোনটা মানুষের দুলুনি এটা ওনারা টের পেতেন। তো ওনার কাছে মনে হয়েছে যে এটি বাতাসের কারণে দুলছে না, এটি অন্য কোনো কারণে দুলছে। উনি বিষয়টি পরখ করার জন্য যে আসলে কি কারণে দুলছে, উনি নৌকার ভেতর থেকে একটু বাইরে উকি দেন। উকি দিয়ে দেখেন যে না, বাইরে তো কোনো বাতাস দেখা যায়, বাতাসের কোনো শব্দ শোনা যায় না, বা গাছপালাও সেভাবে নড়ছে না, হালকা নড়ছে, কিন্তু নৌকা এইভাবে দুলছে কেন? উনি চিন্তা করেন যে ঢেউয়ের কারণে এরকম হচ্ছে কি। উনি ঢেউয়ের দিকেও তাকান, অন্ধকারেও বুঝতে পারেন যে ওই খালের মধ্যে ওই রকম ঢেউও নেই, কিন্তু নৌকা ওইভাবে তুলছে। উনি একটু ভয় পান। ভয় পাওয়ার পরে একটু ভেতরে চলে আসেন, আবারও ভেতরে এসে সাথে থাকা অন্য দুইজনকে ডেকে তোলেন। ওনারা জিজ্ঞেস করেন কি হয়েছে? বলে এই যে দেখো নৌকা দুলছে। তখন বলে বাতাসের কারণে তো নৌকা দুলতে পারে। তখন বলে না, আমি দেখেছি বাতাস নাই বাইরে। বলে তাহলে স্রোতের কারণে হতে পারে, ঢেউয়ের কারণে? বলে না, ওরকম ঢেউও নাই। তখন দুইজনই বাইরে বের হয়ে, আর অন্য দুইজন, মোট তিনজনই বাইরে আবার বের হয়ে এসে দেখে হ্যাঁ কথা সত্য, নৌকা দুলছে। মনে হচ্ছে কোনো মানুষ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু নিরাপদবাবুর সাথে থাকা দুজন ব্যক্তি তারা ভয় পাচ্ছিলেন, তো নিরাপদবাবু উনি দুইজনকে আশ্বস্ত করেন, আরে ভয় কিসের, আমরা তিনজন মানুষ আছি, এরপরে যদি ভয় পাই তাহলে তো যারা ভয় দেখাচ্ছে ওরা তো আরো সুযোগ পাবে, ভয় কিছু নাই, চল নৌকার ভিতরে চল। ওনারা নৌকার ভিতরে আবার তিনজন ঢুকে যান, আবার ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে একটি শব্দ পান, মনে হলো নৌকার মাথার দিকে লাফ দিয়ে কোনো কিছু উঠেছে, ভারী কিছু। তখন নিরাপদবাবু উনি নৌকার যে জানালা থাকে, জানালাটা একটু ফাঁকা করে সামনের দিকে তাকান, দেখেন কালো কিছু একটা ছায়ামূর্তি নৌকার উপরে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করেন কি এইটা, দেখে মানুষ না অন্য কিছু, না কোনো প্রাণী। তখন তিনি নৌকার বাইরে বের হন না, কিন্তু নৌকার ভেতর থেকেই, নৌকার তো বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, সেখান দিয়ে দেখার চেষ্টা করছেন। তিনি দেখতে পান বড় আকৃতির একটি কালো বিড়াল। এই বিড়ালটি ওই নৌকায় যে মালামালগুলো আছে সেগুলো দেখছে কোথায় কি আছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই নৌকাতে অন্যান্য মালামালের সাথে অনেক শুটকি মাছ ছিল। শুটকি মাছগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছিল। তো বিড়াল কি করছে, ওই মাছের যেই ঝুড়িগুলো সেই জায়গাগুলো বারবার শুকছে এবং চেষ্টা করছে সেখান থেকে কিছু বের করার জন্য, কিন্তু পারছে না। এরপরে কি হলো যে ওই বিড়ালটি একই রকম ভাবে যেভাবে উঠে এসেছিল সেভাবে লাফ দিয়ে আবার ওই ঝোপের মধ্যে নেমে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। যখন বিড়ালটি লাফ দিয়ে নামে তখন নৌকাটি বেশ জোরে দুলে ওঠে। আসলে কোনো একটা মানুষও যদি লাফ দিয়ে নামে তাহলে নৌকা এইভাবে, এত বড় একটা লোড নৌকা দুলে ওঠার কথা নয়, কিন্তু নৌকাটি দুলে ওঠে। নিরাপদবাবু বিষয়টি দেখেন, কিন্তু নৌকার অন্য সদস্যদের কাছে বিষয়টি শেয়ার করেন না। বিষয়টি শুধু বিড়াল বলে চালিয়ে দেন। এটা যে প্যারানরমাল কিছু হতে পারে এমন কিছু আঁচ অন্যদেরকে করতে দেননি, তাহলে ওনারাও ভয় পাবেন। ওনারা যেটি করেন যে ওনারা সিদ্ধান্ত নেন যে রাতের বেলা ওনারা ঘুমাবেন না। ওনাদের কাছে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালিয়ে তিনজন গল্প করে কাটিয়ে দেবেন। ওনারা যখনই মোমবাতি ধরাচ্ছেন তখনই মনে হচ্ছে কেউ ফু দিয়ে ওই মোমবাতিতে নিভিয়ে দিয়েছে, কিন্তু নৌকার চারদিক থেকে তো বন্ধ করা ছিল,
ভিতরে কিন্তু বাতাস আসছে না। আর বাতাসে যদি বন্ধও হয় তাহলে কিন্তু একটু নিবু নিবু হবে, তারপর বন্ধ হবে। যদি দমকা বাতাসে হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনে হচ্ছে কেউ কাছে থেকে ফু দিয়ে বারবার ওই মোমবাতিটি নিভিয়ে দিচ্ছে। তখন ওনারা খুব ভয় পাচ্ছিলেন, তারপরও ওনারা ঈশ্বরের নাম জপছিলেন। এইভাবেই ওনারা রাত পার করে দেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, মানে ওই রাত্রে। সকালবেলা যখন ওনারা নৌকা থেকে বাইরে বের হন, তখন ওনারা দেখতে পান যে নৌকার সামনে এবং পেছনে দুই জায়গাতেই গাছ পড়ে রয়েছে। এখন নৌকা বের করবে কিভাবে তারা? ওনারা চিন্তা করলেন যে স্থানীয় কিছু মানুষের সাহায্য সহযোগিতা নেই, তাছাড়া তো এই গাছগুলো সরানো সম্ভব নয়। তো ওনারা কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদেরকে ডাকেন। তখন ওই মানুষগুলো জিজ্ঞেস করেন, তোমাদের নৌকা কোথায় ছিল? বলে, এই যে এই খালের মধ্যে যে দুই পাশে ঝোপঝাড় রয়েছে সেখানে ছিল। বলে, বলো কি, আমরা তো দিনের বেলায় সেখানে যাই না। ওই জায়গা তো খুব ভয়ানক একটি জায়গা, তোমরা সারা রাত ওইখানে ছিলা? তোমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেনি? তখন ওনারা আসলে ওইভাবে স্বীকার করেন না যে না, আমাদের সাথে কিছু ঘটেনি। বলে, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর। কারণ হচ্ছে ওই জায়গাতে মানুষদেরকে কবর দেয়া হয়, আর কবরটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেয়া হয়। অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ যাদের কাঠ কিনে একটি মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য নেই, তারা অনেক সময় তাদের প্রিয়জনকে ওই জঙ্গলের ওইখানে এসে দাফন করে চলে যান। আবার অনেক ছোট বাচ্চাদেরকে কিন্তু দাহ করা হয় না, তাদেরকে কবর দেয়া হয়। ওই জঙ্গলের ওখানে এসে তারা কবর দিয়ে যান। আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ ভয় পেয়েছে, এই জন্য ওই দিক দিয়ে মানুষ যায় না। তখন স্থানীয় লোকদের কাছ থেকে তারা ঘটনা শুনে গত রাত্রের যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সত্যতা তারা বুঝতে পারেন, কিন্তু তারা বিষয়টি প্রথমে স্বীকার করে না। তখন তারা বলে যে সামনে পেছনে তো গাছ পড়েছে, আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা নৌকাটি বের করতে পারি। কিন্তু স্থানীয় মানুষরা আসলে তারাও ব্যস্ত ছিল, সবাই খেটে খাওয়া মানুষ, তারা ওইভাবে আগ্রহী হয়নি। তখন নিরাপদবাবু এবং সাথে দুইজন থাকা ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরাই চেষ্টা করি গাছগুলো সরানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা গাছ এত বড় ছিল যে ওটি না কেটে আসলে নৌকা বের করা খুবই কঠিন ব্যাপার। তারা সারাদিন চেষ্টা করে ছোটখাটো বেশ কিছু গাছ অপসারণ করতে পারলেও মেইন যে গাছটি, যেটি তাদের পথ আগলে দাঁড়িয়েছিল, মানে তাদের যাওয়ার জন্য যেই পথটি, সেই পথটির পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা নড়াতে চড়াতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নেন, যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, নৌকা বের করতে পারবো না, আজকে রাত্রেও আমাদেরকে এখানেই থাকতে হবে। এখন নিরাপদবাবুর সাথে অন্য যে দুজন ছিল, যে সহকর্মী, তারা এখানে কোনোভাবে রাত থাকতে রাজি না। তখন নিরাপদবাবু অভয় দিলেন যে আরে কিছু হবে না, ভয় নেই, আমরা তিনজন আছি না, আমরা ঈশ্বরের নাম নিব, সুতরাং ভয়ের কিছু নেই। যাই হোক, ওনারা রাত্রে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর এদের মধ্যে একজন, তিনি বলেন যে ওয়াশরুমে যাব। এখন যদিও নৌকার মধ্যেই ওয়াশরুম রয়েছে, তখন তিনি বললেন যে না, আমি নৌকার ওয়াশরুমে যাব না, আমি নৌকা থেকে নেমে এই যে ঝোপের মধ্যে যাব। তখন অন্য দুজন নিষেধ করেন যে না, রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। বলে, না, হাতে তো লাইট আছে, টর্চ লাইট আছে, সমস্যা কি, টর্চ লাইট নিয়ে যাব। তখন অন্য দুইজনের নিষেধ সত্ত্বেও একজন টর্চ লাইট নিয়ে ওই ঝোপের ইসে যান। তবে অন্য দুইজন জেগেছিলেন যে ও না আসা পর্যন্ত আমরা জেগে থাকবো, যদি বিপদ আপদ হয়। আর জিনভূত তো পরের কথা, এমনিতেও তো সাপ বা অন্যান্য পোকামাকড়ও তো তাকে ক্ষতি করতে পারে, এই জন্য তারা জেগে থাকবেন আর কি। তো এভাবে 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। যখন 15-20 মিনিট হয়ে গেছে, তখন নিরাপদবাবু এবং তার সাথে থাকা আরেকজন সহকর্মী তার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে।
একজন নৌকার এক মাথায় গিয়েছে আর আরেকজন নৌকার আর এক মাথায় গিয়েছে। দুইজন টর্চ লাইট হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে টর্চ লাইট মারছে এবং তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নিরাপদবাবু ওনার টর্চের আলোতে দেখেন যে ওনার যে সহকর্মী নৌকা থেকে নেমেছিল সে মানে মনে হচ্ছে সে একটা প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ যদি উপর হয়ে পড়ে থাকে, কেউ যদি পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যায় কেমন দেখা যায়, ঠিক তেমনই মনে হচ্ছিল। টর্চ লাইটের আলোতে দেখছিলেন যে ওনার ওই সহকর্মীকে সে উপর হয়ে পড়ে আছে এবং কিছু একটা পেছন থেকে টেনে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিরাপদবাবু জোরে একটা চিৎকার করে ওঠেন এবং তার অন্য সহকর্মীকে ডাক দেন, বলে চল চল তাড়াতাড়ি চল, ও মনে হয় বিপদে পড়েছে। তখন তারা দুজন যান, গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখেন ওনার ওই সহকর্মীর যেই মাথা এটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে গলা পর্যন্ত, এবং ওই লোকটি হাত পা ছটফট করছে, মানে নাড়াচাড়া মানে ছোড়াছড়ি করছে আর কি। তখন ওনারা দুইজন মিলে তাকে মাটির ভেতর থেকে তার মাথা টেনে বের করেন, আর একটু হলেই তিনি মারা যেতেন। যাই হোক, এই যাত্রায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে নৌকায় নিয়ে আসা হয়, দুইজন ধরাধরি করে নৌকায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বলে যে সে যখন ওয়াশরুম করা শেষে ফিরছিল তখন ভয়ঙ্কর একটি শব্দ শোনে। কেউ পেছন থেকে বলে ওঠে, তোরা এই জায়গায় কেন এসেছিস? প্রথম রাত ছিলি, কিছু ক্ষতি তো করিনি, আজকেও কেন থাকলি, কেন গেলি না? এই জায়গা আমাদের, এখানে কেউ আসবি না, সকলের আশা এখানে বারণ। তারপরে তার আর কিছু মনে নেই। ওনারা সারা রাত এবারও জেগে কাটান। পরের দিন সকালবেলা স্থানীয় মানুষদেরকে সব ঘটনা খুলে বলেন যে আমরা খুব বিশাল একটা বিপদে পড়েছি, আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারবো না এখান থেকে। ওনাদের এই বিপদের কথা শুনে স্থানীয় মানুষদের মনে দয়া হয় এবং তারা সকলে এগিয়ে আসেন। তারা ওই গাছটি এখান থেকে সকলে মিলে কেটে অপসারণ করেন, পথটি উন্মুক্ত করে দেন এবং নৌকা নিয়ে বের হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে সুন্দরবনের কাছাকাছি তো জোয়ার ভাটা হয় নদীগুলোতে, তো চাইলেই কিন্তু মানে সবসময় নৌকা বের মানে করা সম্ভব হয় না, জোয়ার ভাটার সময়টা মিলিয়ে বের করতে হয়। যার কারণে ওনারা কিন্তু চেষ্টা করেছিলেন যে যাতে ভাটার সময় কাজ করবে, জোয়ারের সময় কাজটা স্থগিত থাকবে। তো ওইভাবে সময় মিলিয়ে করতে গিয়ে ওনারা একদিনে 3 জন মিলে কাজ শেষ করতে পারেননি। আর ওনাদের হাতে তো ওইরকম ইকুইপমেন্ট ছিল না, করাত ছিল না, দা ছিল না, যতটুকু ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টুকটাক সহযোগিতা নিয়েছিলেন, তারা ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল কিন্তু মানে শ্রম দিয়ে হেল্প করেনি। যদিও পরের দিন মানে যেদিন দ্বিতীয় দিন যে বিপদ হয় তার পরের দিন সকলে মিলে হেল্প করেন এবং তাদের নৌকা বের হয়ে আসতে সহযোগিতা করেন। তারপরে হেমনগর ঘাটে তারা চলে যান, দ্রুত মাল আনলোড করে তারা আবার ফিরে আসেন। যখন ফিরে আসার পর প্রত্যেকেরই কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, তবে জ্বর ছাড়া তাদের আর কোনো সমস্যা হয়নি। সেবারের যাত্রায় তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। আর পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনারা যখন ফিরে এসেছিলেন যে ওই যে নৌকাতে ওঠার সময় যে বলেছিল যে তোমরা যে এই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু 2টা খুব খারাপ জায়গা রয়েছে, দোষের জায়গা, মানুষ অনেকে ভয় পায়, বিপদে পড়ে। ওনারা এই একটা জায়গায় পড়ে গিয়েছিলেন। এই জায়গাটির নাম আমাকে সন্তু ঘোষ যতটুকু বলেছে, সেই জায়গাটির নাম উনি নিশ্চিত হতে পারেননি, তবে যতদূর নিশ্চিত হয়ে বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুমারগঞ্জ নামক একটি জায়গা। সেখানে তারা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলেন। যাই হোক, এটি ছিল সন্তু ঘোষের পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার প্রতিটি এপিসোড দেখি আর নতুন এপিসোডের অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আমি ঢাকায় থাকি, আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান।
আমি যে ঘটনাটি আজ আপনাকে লিখে পাঠাতে চাচ্ছি সেটা ঘটেছিল আমার বন্ধুর সাথে। আমার বন্ধু একজন ট্রাক ড্রাইভার। 2001 সালের ঘটনা। এক কনস্ট্রাকশন সাইটে কাজ করতাম। জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে। লোকালয় বলতে যা বোঝায় তার চিহ্ন মাত্র ছিল না সেখানে। চারদিকে শুধু ধুধু প্রান্তর, মাইলের পর মাইল খোলা মাঠ। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন মনমরা হয়ে থাকতো। আর রাতে তো কথাই নেই। রাতের আধার সেখানে এমনভাবে নামতো যেন সমস্ত পৃথিবীকে তার কালো চাদরের নিচে গিলে ফেলতে চাইছে। আমাদের কাজের জায়গাটা জেনারেটরের মাধ্যমে চালানো কয়েকটি শক্তিশালী স্পটলাইট দিয়ে আলোকিত করে থাকতো। কিন্তু সেই আলোর সীমানা যেখানে শেষ হতো সেখান থেকে শুরু হতো এক ভয়ঙ্কর বেদঘুটে অন্ধকার। সে অন্ধকারের দিকে তাকালে মনে হতো ওটা যেন জীবন্ত কোনো কিছু, যা সুযোগের অপেক্ষায় নিঃশব্দে ওত পেতে বসে আছে। সেদিন ছিল ভরা বর্ষার পরের এক রাত। আকাশে মেঘ আর চাঁদের লুকোচুরি খেলা চলছিল। আমি বালু ভর্তি একটা ভারী ট্রাক নিয়ে সাইটে পৌঁছালাম রাত 10টা নাগাদ। রাস্তা খারাপ থাকায় আসতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আমার পৌঁছানোর পরেই লেবাররা এসে বালু নামানোর কাজ শুরু করবে। কিন্তু সেদিন সাইটে পৌঁছে দেখি চারদিকে একদম শুনশান, কোনো মানুষের চিহ্ন নেই। শুধু জেনারেটরের একটানা ঘর ঘর শব্দ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল। আমি হর্ন বাজালাম কয়েকবার, কিন্তু কেউ এলো না। অগত্যা লেবারদের ফোন দিলাম। তারা জানালো অন্য একটা জরুরি কাজে আটকে পড়েছে, তবে 10-15 মিনিটের মধ্যেই ওরা এসে পৌঁছাবে। ট্রাকের ইঞ্জিন বন্ধ করে আমি নিচে নামলাম। লম্বা সফরের কারণে শরীরটা ম্যাজম্যাজ করছিল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালাম। ধোয়ার রিং পাকাতে পাকাতে আমি চারপাশটা দেখছিলাম। স্পটলাইটের আলোয় ভেজা বালু আর ইটের স্তূপগুলো চকচক করছিল। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছিল। আলোর বৃত্তের ঠিক বাইরেই যেন অন্ধকারের একটা দেয়াল দাঁড়িয়ে আছে। সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। মনে হচ্ছিল ওই অন্ধকারের ওপারে এমন কিছু আছে যা আমাদের এই আলোর জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। হঠাৎ করে আমার চোখ দুটো এক জায়গায় আটকে গেল। আলোর সীমানা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানটায় গভীর অন্ধকারের ভেতর থেকে দুটো জল লাল বিন্দু জ্বলে উঠল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো গাড়ির হেডলাইট বা টর্চের আলো হবে, কিন্তু না, আলো দুটো স্থির ছিল, ঠিক যেন দুটো চোখ। সেগুলো একবার জ্বলছিল আবার নিভছিল, অনেকটা জীবন্ত কোনো কিছুর চোখের পলক ফেলার মতো। আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সিগারেটটা তখন আমার আঙ্গুলের ফাঁকে জ্বলছিল, কিন্তু আমি সেটার কথা ভুলে গিয়েছিলাম। আমি এক দৃষ্টি তাকিয়ে রইলাম সেই লাল বিন্দু দুটোর দিকে। ওগুলো কি হতে পারে? কোনো বন্যপ্রাণী, শিয়াল বা বনবিড়াল? এই সম্ভাবনাটা মাথায় আসতেই আমার ভয়টা কিছুটা কমলো। এরকম খোলা প্রান্তরে দু একটা বন্যপ্রাণী থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো শিয়াল বা বনবিড়ালের চোখ তো এমন টকটকে লাল হয় না। অন্ধকারে তাদের চোখে আলো পড়লে সবুজ বা হলদে আভা দেখা যায়, কিন্তু এই আলো দুটো ছিল রক্তের মতো লাল, আর সেগুলো থেকে যেন নিজস্ব একটা আভা ঠিকরে বের হচ্ছিল। যত আমি ভাবছিলাম ততই আমার ভেতরকার ভয়টা বাড়তে থাকছিল। সিগারেটটা হাত থেকে কখন যে পড়ে গেছে আমি টেরও পাইনি। চারপাশের বাতাসটা হঠাৎ করেই যেন অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ওই লাল চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। একটা অশুভ চাউনি যা আমার শরীরের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। দ্রুত পায়ে হেঁটে গিয়ে প্রায় লাফিয়ে ট্রাকের কেবিনে উঠে পড়লাম। দরজাটা সশব্দে বন্ধ করে সিটকিনি তুলে দিলাম। কাছের জানালাটা সামান্য ফাঁক করে আমি আবার সে অন্ধকারের দিকে তাকালাম। লাল চোখ দুটো তখনও সেখানে ছিল, একই জায়গায় স্থির এবং জলজলে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না লেবাররা আসছে আমি ট্রাক থেকে এক পাও নিচে নামবো না। আমি অপেক্ষা করতে লাগলাম আর ওই ভয়ঙ্কর লাল চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম ওটা আসলে কিসের চোখ। আমার হৃৎপিণ্ডটা তখন এমনভাবে ধুকপুক করছিল যেন মনে হচ্ছিল বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি শুধু চেয়েছিলাম ওই জিনিসটা যেন কাছে না আসে, যেন ওই আলোর বৃত্তের ভেতরে তার ছায়াও না পড়ে। কিন্তু আমি জানতাম না সেই রাতের জন্য আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার কেবল শুরু হয়েছিল মাত্র। ট্রাকের নিরাপদ আশ্রয়ে বসে আমি কাছের জানালা দিয়ে বাইরের সেই ভয়ঙ্কর অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। আমার সমস্ত মনোযোগ তখন কেন্দ্রীভূত ছিল ওই দুটো জলজলে লাল বিন্দুর ওপর। সময় যেন থমকে গিয়েছিল। প্রতিটা সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। লেবারদের আসতে দেরি হওয়াটা আমার বিরক্তির কারণ না হয়ে বরং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
মনে হচ্ছিল এই নির্জন প্রান্তরে আমি আর ওই অদেখা জিনিসটা ছাড়া আর কেউ নেই। আমি বারবার ঘুরে দেখছিলাম আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম, যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম ওই লাল চোখ দুটোর পাশে খানিকটা দূরে আরো এক জোড়া লাল বিন্দু জ্বলে উঠল, তারপর আরো এক জোড়া, এবং তারপর আরো একটা। দেখতে দেখতে প্রায় 3-4 জোড়া টকটকে লাল চোখ সে অন্ধকার থেকে আমার দিকে তাকিয়ে রইল। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এতগুলো বন্য প্রাণী একসাথে, তো আবার এরকম অদ্ভুত চোখওয়ালা। আমার মস্তিষ্ক কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আর ঠিক তখনই আমি আরো একটি ভয়ঙ্কর জিনিস খেয়াল করলাম, যে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। আমি ট্রাকের ড্রাইভিং সিটে বসেছিলাম, যা মাটি থেকে প্রায় 4-5 ফুট উঁচু। সেই উচ্চতা থেকে আমি বাইরের সবকিছু দেখছিলাম। আমার অভিজ্ঞ চোখ দিয়ে আমি একটা আন্দাজ করার চেষ্টা করলাম, ওই লাল চোখগুলো মাটি থেকে ঠিক কতটা উঁচুতে জ্বলছে। আমি আমার ট্রাকের উচ্চতার সাথে তুলনা করে যা বুঝলাম, তাতে আমার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড় হলো। চোখগুলো মাটি থেকে কম করে হলেও 6 থেকে 7 ফুট উঁচুতে অবস্থান করছিল। এই হিসাবটা মাথায় আসতেই আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। 6-7 ফুট উঁচু ঢাকা শহরের আশপাশে এমন কি প্রাণী থাকতে পারে যে এতটা লম্বা? বাঘ বা ভালুকের মতো প্রাণীও তো এত লম্বা হয় না, আর তাদের চোখও এমন টকটকে লাল হয় না। আমার মন থেকে বন্য প্রাণীর ধারণাটা নিমিষে মুছে গেল। তাহলে এগুলো কি? আমার মাথায় তখন দ্বিতীয় যে সম্ভাবনাটা এলো তা আরো বেশি ভয়ঙ্কর। ডাকাত দল হতে পারে, তারা কোনো ভয়ঙ্কর মুখোশ পরে বা অন্য কোনো উপায়ে চোখে এমন লাল আলো জেলে রেখেছে ভয় দেখানোর জন্য। কিন্তু এই ভাবনাটাও কেমন যেন অবান্তর মনে হলো। প্রথমত, এতগুলো মানুষ একসাথে সবাই 6-7 ফুট লম্বা হবে, এটা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ডাকাতরা সাধারণত অতর্কিতে হামলা করে। এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভয় দেখানোর মতো ধৈর্য তাদের থাকার কথা নয়। আর মানুষের চোখই বা কেন আগুনের মতো জ্বলতে যাবে? আমার চিন্তা শক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছিল। ভয় আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলছিল। আমি বুঝতে পারছিলাম আমি যা দেখছি বা যা অনুভব করছি তা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি এমন কিছু যার ব্যাখ্যা আমার জানা নেই। এটা কোনো খারাপ জিনিস যা মানুষের জগতের বাইরের। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি অসহায় করে তুলল। আমি যেন এক অদৃশ্য ফাঁদে আটকে গিয়েছিলাম। এমন সময় আমার ভাবনার মাঝেই হঠাৎ করে আমার ট্রাকের পেছনের বডিতে ঠক ঠক করে একটা শব্দ হলো। শব্দটা এতই আকস্মিক ছিল যে আমার গলা ছেড়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি ধরে নিয়েছিলাম ওই লম্বা অবয়বগুলো আমার ট্রাকের কাছে চলে এসেছে। আমার চিৎকারে বাইরে থেকে একজন বলে উঠল, আরে ভাই, কি হয়েছে? ডরাইলেন নাকি? আমি চমকে বাইরের দিকে তাকালাম। দেখি 4-5 জন লেবার ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন যে শব্দটা করেছিল সে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করছে। তাদের দেখে আমার ধরে যেন পানি এলো। এতক্ষণ আমি যে ভয়ঙ্কর একাকিত্বে ভুগছিলাম তা এক মুহূর্তে কেটে গেল। মানুষ দেখে, মানুষের কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরের ধুকপুকানি কিছুটা শান্ত হলো। লেবারদের সর্দার এগিয়ে এসে বলল, কি ভাই শরীফ ভাই, এমন করে চিল্লায় উঠলেন কেন? আমরা তো মনে করছি কোনো বিপদ হয়েছে। আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আমি যদি তাদের সত্যিটা বলি, ওই লাল চোখের কথা, ওই 6-7 ফুট লম্বা অবয়বের কথা, তাহলে তারা কি ভাববে? তারা হয় আমাকে পাগল ভাববে, নয়তো ভীতু বলে হাসি ঠাট্টা করবে। এই বয়সে সে মানুষের কাছে হাসির পাত্র হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তাছাড়া তারা আমার কথা বিশ্বাস করবে সেই সম্ভাবনাও খুব কম। হয়তো ভাববে আমি গাঁজা টাজা খেয়ে আবল তাবল বকছি। তাই আমি ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, আরে না, কিছু না। আসলে অনেকক্ষণ ধরে একা একা বসে আছি তো হঠাৎ পেছনে শব্দ হয়, চমকে গিয়েছিলাম। ভাবছিলাম অন্য কিছু। আমার কথা শুনে তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু আর কিছু বললো না। আমি তাড়াতাড়ি ট্রাকের দরজা খুলে নিচে নামলাম। এমনভাবে আচরণ করতে লাগলাম যেন কিছুই হয়নি। আমি তাদের বললাম, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ভালো নামিয়ে ট্রাকটা খালি করে দাও, আমাকে আবার ফিরতে হবে। আমার তারা দেখে তারা আর কথা বাড়ালো না, সবাই মিলে কাজে লেগে গেল। কিন্তু আমি যখন ট্রাক থেকে নামলাম তখন একবার আর চোখে সে অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। সেখানে আর কোনো লাল চোখ ছিল না। চারদিক আগের মতো শান্ত নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো বিভ্রম ছিল না। এই খারাপ জিনিসগুলো হয়তো মানুষ দেখে আপাতত লুকিয়ে পড়েছে, কিন্তু তারা এখনো ওখানেই আছে, ওই অন্ধকারের গভীরে। আর তারা আমার উপর নজর রাখছে। এই চিন্তাটা আমার মন থেকে এক মুহূর্তের জন্য দূর হচ্ছিল না। আর আমার শরীরটা অজানা এক আশঙ্কায় বারবার কেঁপে উঠছিল। লেবাররা পুরো দমে বালু নামানোর কাজ শুরু করে দিয়েছে।
তাদের বেলচার শব্দ, নিজেদের মধ্যে কথাবার্তা, আর ট্রাকের ওপর থেকে বালু ফেলার ধূপধাপ শব্দ, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য হলেও পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠেছিল। আমি তাদের কাজের তদারকি করার জন্য কাছে রাখা একটা প্লাস্টিকের চেয়ারে গিয়ে বসলাম। ট্রাক থেকে জায়গাটা 4-5 গজ দূরে হবে। যদি আমার মন থেকে ভয়টা পুরোপুরি যাচ্ছিল না, তবু মানুষের উপস্থিতি আমাকে কিছুটা সাহস যোগাচ্ছিল। আমি পকেট থেকে আরো একটা সিগারেট বের করে ধরালাম। ভাবলাম এটা হয়তো আমার স্নায়ুকে কিছুটা শান্ত করতে পারবে। আমি চেয়ারে বসে তাদের কাজ দেখছিলাম আর আনমনে সিগারেট টান দিচ্ছিলাম। মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিলাম। ভাবছিলাম কালকের দিনের কথা, সংসারের খরচের কথা, ছেলের স্কুলের বেতনের কথা, কিন্তু কোনোভাবেই আমি সেই লাল চোখের চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না। বারবার আমার মনে হচ্ছিল ওই অন্ধকারের ভেতর থেকে কেউ বা কিছু একটা আমাদের ওপর নজর রাখছে। হঠাৎ করেই কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি যে চেয়ারটায় বসেছিলাম সেটা সজোরে আমার নিচ থেকে সরে গেল। আমি ধরাম করে মাটিতে পড়ে গেলাম। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি সামলানোর কোনো সুযোগই পাইনি। মনে হলো কেউ যেন চেয়ারের পায়ে ধরে পেছন থেকে সজোরে একটা টান দিয়েছে। মাটিতে পড়ে আমার কোনো ইয়ার মাথায় বেশ ভালোই চোট লাগলো। আহ করে একটা শব্দ করে আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। আমার প্রথম ধারণা হয়েছিল হয়তো চেয়ারের পায়া ভেঙে গেছে, কিন্তু আমি উঠে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। চেয়ারটা একদম অক্ষত অবস্থায় আমার পাশেই পড়ে আছে। একটা পায়াও ভাঙেনি, এমনকি সামান্য চিড়ও ধরেনি। তাহলে আমি পড়লাম কিভাবে? চেয়ারটা তো যথেষ্ট মজবুত ছিল। আমি হতভম্ব হয়ে চারদিকে তাকালাম। আমার আশপাশে কেউ ছিল না। লেবাররা ট্রাকের অন্যদিকে কাজ করছিল। তারা হয়তো টেরও পায়নি। আর আমার পেছনে তো সেই জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি নিজের শরীরের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার মনটা তীব্র সন্দেহে দুলতে শুরু করলো। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একটা স্থির চেয়ার এভাবে নিজে থেকে সরে যেতে পারে না। তখন আমার মনে পড়ল একটু আগের সেই অদ্ভুত ঘটনার কথা। সেই টকটকে লাল চোখের কথা মনে পড়তেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। যে অশুভ উপস্থিতি আমি একটু আগে টের পেয়েছিলাম, সেটাই হয়তো আমাকে ভয় দেখানোর জন্য বা আঘাত করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। ভয়ে আমার ভেতরটা শুকিয়ে এলেও আমি নিজেকে সামলে নিলাম। লেবারদের সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইলাম না। আমি চেয়ারটা তুলে আবার আগের জায়গায় রাখলাম এবং তার উপর বসলাম। এবার আমি অনেক বেশি সতর্ক। আমার কান দুটো খাড়া হয়েছিল সামান্যতম অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার চারপাশ পর্যবেক্ষণ করছিল। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চেয়ারে বসার মিনিট খানেক পরেই আমি আমার ঘাড়ে, কানের ঠিক পেছনে একটা ভারী এবং গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেলাম। নিঃশ্বাসটা এতই বাস্তব ছিল যে আমার মনে হলো আমার পেছনেই কেউ একজন মুখ নিয়ে এসে দাঁড়িয়েছে। সেই নিঃশ্বাসের সাথে একটা অদ্ভুত পচার সাথে সাথে গন্ধও যেন আমার নাকে এসে লাগলো। আমার গায়ের সমস্ত লোম ভয়ে খাড়া হয়ে গেল। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কিন্তু ঘাড়ের ওপরে সেই জায়গাটা আগুনের মতো গরম লাগছিল। আমার পেছনে ফিরে তাকানোর সাহস হলো না। আমি জানি পেছনে কেউ থাকার কথা নয়, কিন্তু এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার মস্তিষ্ক আর কোনো যুক্তি মানতে চাইছিল না। আমার মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে ফিরি তাহলে এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম। আমার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পকেট থেকে কাঁপা কাঁপা হাতে সিগারেটের প্যাকেটটা বের করলাম। ভেবেছিলাম আগুন জ্বালালে হয়তো সাহস কিছুটা বাড়বে, কিন্তু ভয় আমার স্নেহতন্ত্রকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। আমি কোনোভাবেই লাইটারটা জ্বালাতে পারছিলাম না। কয়েকবার চেষ্টার পর যখন আমি সিগারেটটা মুখে দিতে যাব, ঠিক তখনই হাত থেকে ফসকে সেটা মাটিতে পড়ে গেল। সিগারেটটা পড়েছিল আমার পায়ের ঠিক পাশেই। আমি সেটা তোলার জন্য নিচু হলাম, আর নিচু হয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম আমার চেয়ারের নিচ থেকে পেছনের অন্ধকার থেকে একটা কালো কুৎসিত হাত বেরিয়ে আসছে। হাতটা মানুষের হাতের মতো নয়, বরং কোনো জানোয়ারের থাবার মতো। ওটাতে মাত্র 4টা লম্বা লম্বা আঙ্গুল, আর প্রতিটা আঙ্গুলের মাথায় ছিল প্রায় 1 ইঞ্চি লম্বা ময়লা ধারালো নখ। হাতটার রং ছিল কুচকুচে কালো, যেন আলকাতরা দিয়ে বানানো। চামড়াটা ছিল খসখসে এবং দেখতে অনেকটা বড় আকৃতির কোনো চিলের পায়ের মতো। সেই ভয়ঙ্কর হাতটা ধীরে ধীরে আমার পা ধরার জন্য এগিয়ে আসছিল। তার নড়াচড়া ছিল সাপের মতো ধূর্ত এবং শীতল। সেই মুহূর্তে আমার মনে হলো সময় যেন থেমে গেছে,
আমি শুধু তাকিয়ে রইলাম সেই ভয়াল হাতটার দিকে। আমার চিৎকার করার শক্তিও লোপ পেয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। কোন এক অশুভ জিনিস আমাকে তার শিকার বানাতে চাইছে। সেই কালো নখওয়ালা হাতটা ছিল সে অশুভ শক্তির বাস্তব রূপ, যা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছিল আমার সর্বনাশ করার জন্য। সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমার চোখের সামনে স্থির হয়েছিল। একটা কুচকুচে কালো 4 আঙ্গুলের লম্বা নখওয়ালা হাত ধীরে ধীরে আমার পা ধরার জন্য এগিয়ে আসছে। ওটার প্রতিটি নড়াচড়া আমার মস্তিষ্কে যেন চিরস্থায়ীভাবে গেঁথে যাচ্ছিল। আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল, কিন্তু আমার মন আতঙ্কে চিৎকার করে কাঁদছিল। আমি পালানোর চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। ওই হাতটা কোনো সাধারণ হাত ছিল না, ওটা ছিল যেন সাক্ষাৎ নরকের কোনো প্রতিনিধির অংশ। ওর মধ্যে যে অশুভ আর অমঙ্গলের ছায়া ছিল তা আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। আমি আর সহ্য করতে পারলাম না। যখন ওই হাতটা আমার পায়ের প্রায় কাছাকাছি চলে এলো, তখন আমার গলার ভেতর থেকে অবরুদ্ধ ভয়টা একটা প্রচণ্ড চিৎকারে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, আর তারপরেই আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। আমার জ্ঞান আর আমার শরীরের ওপর ছিল না। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি আবিষ্কার করলাম যে আমি কনস্ট্রাকশন সাইটের ছোট্ট অফিস ঘরটার ভেতরে একটা খাটের ওপর শুয়ে আছি। আমার চারপাশে সেই লেবাররা ভিড় করে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। একজন আমার চোখে মুখে পানি ছিটাচ্ছে। আমার মাথাটা অসম্ভব ভারী লাগছিল, আর সারা শরীরে একটা তীব্র ব্যথা অনুভব করছিলাম। আমাকে চোখ খুলতে দেখে লেবারদের সর্দার বলে উঠল, শরীফ ভাই, জ্ঞান ফিরছে আপনার? কি হয়েছে আপনার? এভাবে চিল্লায় উঠছিলেন কেন? অন্য একজন বলল, আমরা তো ভালো ফেলতেছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে না চাইয়া দেখি আপনি মাটিতে পয়লা ছটফট করতেছেন। আমরা দৌড়াইয়া আসার আগেই তো আপনি বেহুশ। এবার আমি আর কোনো কিছু লুকানোর চেষ্টা করলাম না। আমার ভয়, লজ্জা, সংকোচ সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আমার জীবনের আশঙ্কা। আমি তাদের কাছে পুরো ঘটনাটা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। সে অন্ধকারের মধ্যে জল করা লাল চোখ, সেগুলোর মাটি থেকে অস্বাভাবিক উচ্চতা, চেয়ার থেকে আমার পড়ে যাওয়া, ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করা, এবং সবশেষে সেই ভয়ঙ্কর কালো হাতটার কথা। আমি কিছুই বাদ দিলাম না। আমার কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছিল, শরীরটা ধরধর করছিল। আমি প্রায় কান্নার পর্যায়ে চলে গিয়েছিলাম। আমি আশা করেছিলাম আমার এই অবস্থা দেখে তারা অন্তত আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার কথা শেষ হওয়ার পর আমি দেখলাম তারা একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তারা আমার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহান। সর্দার আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল, শরীফ ভাই, আপনি মনে হয় অনেক টায়ার্ড। সারাদিন ট্রাক চালাইছেন, তার উপর এই রাতের ডিউটি। এরকম ক্লান্ত থাকলে অনেক সময় মানুষ উল্টাপাল্টা দেখে, আবল তাবল ভাবে। আপনার সাথেও হয়তো তাই হয়েছে। অন্য একজন তাকে সমর্থন করে বলল, হ ভাই, এখানে আমরা কত বছর ধরে কাজ করি, কোনোদিন তো আমার কিছু দেখি নাই বা শুনি নাই। আপনি বেশি চিন্তা করেন না, সব আপনার মনের ভুল। তাদের কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো, কিন্তু তার চেয়েও বেশি হলাম হতাশ। আমি জানতাম আমি কি দেখেছি। ওটা আমার মনের ভুল বা ক্লান্তিজনিত বিভ্রম ছিল না, ওটা ছিল বাস্তব, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব। কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো? তাদের চোখে আমি হয়তো একজন ক্লান্ত ভীতু মানুষ ছাড়া আর কিছুই না। আমি আর তর্ক করলাম না, চুপ করে গেলাম, কারণ আমি জানতাম তাদের বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভব নয়। আমার জ্ঞান পুরোপুরি ফিরে আসার পর তারা আমাকে ধরে ধরে বাইরে নিয়ে এলো। ততক্ষণে আরো 2টো বালু ভর্তি ট্রাক এসে পড়েছে। লেবাররা আবার তাদের কাজে লেগে গেল। আমার ট্রাকের বালু নামানো প্রায় শেষ। 2জন লেবার আমার কাছে এসে বলল, শরীফ ভাই, আপনার শরীরটা ভালো না, আপনি বরং আজকে রাইতে আর ট্রাক নিয়ে যায়েন না, এখানে একটু জিরাই আনেন, সকালে যাইন। তাদের প্রস্তাবে আমার মনটা সায় দিলেও আমার পকেটের অবস্থা সায় দিল না। আমি যদি এখন ডিউটি বাদ দিয়ে এখানে থেকে যাই, তাহলে আমার মালিক কালকের রোজ থেকে টাকা কেটে রাখবে। এই সামান্য বেতনের চাকরি করি, একদিনের টাকা কাটা যাওয়া মানে আমার জন্য অনেক বড় ক্ষতি। তাই আমি তাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। আমি বললাম, না ভাই, যেতে আমাকে হবেই। মালিককে কি জবাব দেব? তাছাড়া এখন তো আর কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। আমার জেদ দেখে তারা আর কিছু বলল না। বলো না মানুষ শেষ হলে তারা আমাকে ডাক দিল। আমি উঠে দাঁড়িয়ে ট্রাকের দিকে এগিয়ে গেলাম। আমার পা দুটো তখনও কাঁপছিল, কিন্তু আমি মনের জোরে হাঁটছিলাম। লেবাররা আমাকে সাবধানে যেতে বলে আবার নতুন আসা ট্রাকগুলো খালি করার কাজে লেগে গেল। আমি আমার খালি ট্রাকের ড্রাইভিং সিটে বসলাম। ইঞ্জিন চালু করার আগে আমি একবার সেই অন্ধকারের দিকে তাকালাম। চারদিক শান্ত, কিন্তু আমার কাছে মনে হলো ওই অন্ধকারের প্রতিটি কণা যেন বিদ্রুপের হাসি হাসছে। আমি জানি ওই খারাপ জিনিসটা এখনো ওখানেই আছে, হয়তো অপেক্ষা করছে আমার একাকী হওয়ার। আমি মনে মনে আল্লাহর নাম নিলাম।
আয়াতুল কুরসি পড়লাম আর স্টিয়ারিংয়ে হাত রাখলাম। আমাকে ফিরতেই হবে, এই ভয়াল জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যেতে হবে। কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে আসল ভয়ঙ্কর পরীক্ষাটা ওর জন্য রাস্তাতে অপেক্ষা করছে। আমি ট্রাক নিয়ে পুনরায় বালু আনার সেই পরিচিত পথে রওনা দিলাম, কিন্তু আমার হৃদয় বলছিল এই যাত্রা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর যাত্রা হতে চলেছে। কনস্ট্রাকশন সাইটের আলোর সীমানা পেছনে ফেলে আমার ট্রাক যখন নিকোষ কালো অন্ধকারে প্রবেশ করলো, আমার বুকের ভেতর ধুকপুকানিটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমার একমাত্র সঙ্গী ছিল ট্রাকের হেডলাইটের জোরালো আলো, যা সামনের কাঁচা রাস্তাটাকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু সেই আলো রাস্তার দুই পাশের জমাট বাঁধা অন্ধকারকে একটু কমাতে পারছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন এক আলোর সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে চলেছি, যার দুই পাশে উৎপেতে আছে অশুভ ছায়ারা। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরেছিলাম, আমার হাত দুটো ঘামে ভেজে যাচ্ছিল। আমি বারবার আয়নায় পেছনের দিকে তাকাচ্ছিলাম, যদিও আমি জানতাম পেছনে তাকানোর মতো সাহস আমার নেই। আমার সমস্ত মনোযোগ ছিল সামনের রাস্তার ওপর। আমি শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত এলাকাটা পার হয়ে মূল সড়কে উঠতে। ট্রাক চালিয়ে প্রায় 10-15 মিনিট পার হওয়ার পর আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করলাম। আমার ট্রাকটা খালি, অথচ আমার মনে হচ্ছে ট্রাকটা ধীরে ধীরে অসম্ভব ভারী হয়ে আসছে। ইঞ্জিনের শব্দ একটা পরিবর্তন এসেছে। ইঞ্জিনটা যেন অনেক বেশি শক্তি প্রয়োগ করছে, যেমনটা করে মালবোঝাই অবস্থায়। প্রথমে আমি ভাবলাম হয়তো রাস্তার চড়াইয়ের কারণে এমনটা মনে হচ্ছে, কিন্তু রাস্তাটা ছিল একদম সমতল। তাহলে ট্রাকটা ভারী লাগছে কেন? আমার মনের মধ্যে খচখচানি শুরু হলো। সাইটে ঘটে যাওয়া ঘটনাগুলোর পর আমার মন থেকে কোনো কিছুই আর অস্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমি অ্যাক্সেলারেটরে আরো চাপ দিলাম, গতি বাড়াতে চাইলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম ট্রাকের গতি বাড়ছে না, বরং মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে ট্রাকটাকে ট্রেনে ধরে রেখেছে। এই অনুভূতিটা এতটাই প্রবল ছিল যে আমার মনে হলো আমার খালি ট্রাকে হয়তো কয়েক টন ওজনের কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই আমার পেলে চমকানো সেই ঘটনাটা ঘটল। হঠাৎ করে আমার ট্রাকের পেছনের খালি বডি থেকে প্রচণ্ড লাফালাফির শব্দ আসতে শুরু করলো। ধুপধাপ ধুপধাপ, যেন 10-12 জন লোক একসাথে আমার ট্রাকের ওপর উঠে পড়েছে এবং উন্মত্তের মতো লাফাচ্ছে। শব্দের সাথে সাথে পুরো ট্রাকটা ভয়ঙ্করভাবে ঝাঁকি খেতে শুরু করলো। ডানে বামে এমনভাবে দুলছিল যে আমার মনে হচ্ছিল এই বুঝি ট্রাকটা উল্টে যাবে। আমার ভয়ে কলিজার পানি শুকিয়ে গেল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার আর এক মুহূর্তের জন্য বুঝতে বাকি রইল না যে আমার ট্রাকে যারা বা যা কিছু উঠেছে তারা কোনো মানুষ নয়। সাইটের সেই খারাপ জিনিসগুলোই আমার পিছু নিয়েছে, তারা আমার ট্রাকের ওপর সওয়ার হয়েছে। এই উপলব্ধিটা আমাকে আতঙ্কে প্রায় পাথর করে দিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর মুহূর্তেও আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করেনি। আমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যাই হয়ে যাক আমি ট্রাক থামাবো না। যদি আমি এখন ট্রাক থামাই তাহলে আমার আর রক্ষা নেই, ওরা আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি দাঁতে দাঁত চেপে এক্সেলারেটরে আমার সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। ইঞ্জিনটা গগন বেদারে চিৎকার শুরু করলো, কিন্তু ট্রাকের গতি বাড়ার বদলে আরো কমে আসছিল। যখন এটা এতই তীব্র ছিল যে আমি স্টিয়ারিং হুইল ধরে রাখতেই হিমশিম খাচ্ছিলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। আমার জীবনের সমস্ত দোয়া কালাম যা কিছু মনে ছিল আমি অনবরত পড়ে যাচ্ছিলাম। আমি জানি না এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমার এই সামান্য প্রতিরোধ কোনো কাজে আসবে কিনা, কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না। আরো কিছুটা পথ এভাবেই চলার পর আমার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল যা দেখার পর আমার চিৎকার করার তীব্র ইচ্ছা হলো, কিন্তু আমার গলা দিয়ে একটা স্বরও ফুটল না। আমি দেখলাম আমার ট্রাকের হেডলাইটের আলোয় রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে 3টা কালো অবয়ব। পা থেকে মাথা পর্যন্ত তারা ছিল নিশ্ছিদ্র কালো, যেন অন্ধকারের এই অংশ। তাদের কোনো মুখমণ্ডল বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল তারা অস্বাভাবিক রকমের লম্বা, আর তাদের মাথার জায়গায় ঠিক চোখের অবস্থানে জল জল করছিল সেই একই টকটকে লাল দুটো করে চোখ। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল, যেন আমার পথ আটকানোর জন্যই তাদের এই অবস্থান। তাদের স্থির হয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ছিল যে কোনো হিংস্র পশুর আক্রমণের আগের মুহূর্তের চেয়েও ভয়ঙ্কর। আমি তাদের দেখে এতটাই হতভম্ব এবং আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আমার পা নিজে থেকেই ব্রেকের ওপর চেপে বসলো। আমি না চাইতেও প্রচণ্ড শব্দ করে ট্রাকটাকে ব্রেক কষে ফেললাম। ট্রাকটা একটা ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে সেই কালো অবয়বগুলোর থেকে মাত্র 4-5 হাত দূরে এসে থেমে গেল। ইঞ্জিনটা তখনও চালু ছিল, কিন্তু চারদিকে নেমে এসেছিল এক পিনপতন নীরবতা। এমনকি আমার ট্রাকের ওপরের সেই লাফালাফির শব্দও থেমে গিয়েছিল। আমি নিথর হয়ে ড্রাইভিং সিটে বসে রইলাম।
আমার সামনে দাঁড়িয়েছিল সেই 3টি ভয়াল ছায়ামূর্তি। তাদের জ্বলন্ত লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। পালানোর আর কোনো পথ খোলা ছিল না। আমি যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে আটকে গিয়েছিলাম, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় আমার জানা ছিল না। ট্রাকের হেডলাইটের আলোয় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা সেই 3টি কালো অবয়বের দিকে তাকিয়ে আমার শরীরটা যেন এক নিথর লাশে পরিণত হলো। আমার চোখ দুটো খোলা ছিল, আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার হাত পা নাড়ানোর বা কথা বলার কোনো শক্তি ছিল না। ভয়ে আমার সমস্ত শরীরকে অবশ করে দিয়েছিল। আমি এক অসহায় দর্শকের মতো আমার নিজের আসন্ন পরিণতি দেখার জন্য অপেক্ষা করছিলাম। সেই অবয়বগুলোর কোনো নির্দিষ্ট আকার ছিল না। মনে হচ্ছিল কেউ যেন কালি গোলা অন্ধকার দিয়ে মানুষের মতো একটা আকৃতি তৈরি করেছে। তারা ছিল অস্বাভাবিক লম্বা আর শীর্ণ। তাদের শরীর থেকে যেন এক শীতলতা নির্গত হচ্ছিল, যা গাড়ির বন্ধ কাজ ভেদ করেও আমি অনুভব করতে পারছিলাম। আর তাদের সেই লাল চোখ, সেই চোখে কোনো পলক ছিল না, ছিল শুধু এক অপার্থিব স্থির দৃষ্টি, যা আমার আত্মার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছিল। আমার চোখের সামনেই সেই ভয়ঙ্কর অবয়বগুলো ধীরে ধীরে আমার ট্রাকের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের চলার ভঙ্গিটাও ছিল অদ্ভুত। তাদের পা ছিল বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তারা যেন মাটির কয়েক ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ধীর, স্থির এবং উদ্দেশ্যপূর্ণ। আমি বুঝতে পারছিলাম তাদের উদ্দেশ্য আমি। আমার মস্তিষ্ক আর এই ভয়ঙ্কর চাপ সহ্য করতে পারছিল না। আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম অবয়বগুলো আমার ট্রাকের একদম কাছে চলে এসেছে। সবচেয়ে সামনেরটা তার ছায়ার মতো একটা হাত তুলল, যেন আমার গাড়ির দরজাটা স্পর্শ করবে। সেই দৃশ্যটা সহ্য করার মতো মানসিক শক্তি আমার আর অবশিষ্ট ছিল না। জ্ঞান হারানোর আগে আমি শুধু এটুকুই দেখতে পেলাম যে সেই কালো হাতটা আমার জানালার কাছের দিকে এগিয়ে আসছে। তারপর আমার চোখের সামনে সবকিছু নিখোশ কালো অন্ধকারে ডুবে গেল। আমি আবারও জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি দেখলাম আমি আমার ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছি। আমার মাথাটা স্টিয়ারিং হুইলের ওপর এলিয়েছিল। আমার ট্রাকের পাশে আরো একটা ট্রাক দাঁড় করানো, আর আমার গাড়ির দরজার পাশে একজন লোক দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে দেখছে। তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর উদ্বেগ। আমাকে চোখ মেলতে দেখে লোকটি বলে উঠল, ভাই আপনি ঠিক আছেন? আরে ভাই কথা বলেন। আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়েছিল। আমি ঢোক গেলে বললাম, পানি, একটু পানি হবে? লোকটি দ্রুত তার ট্রাক থেকে এক বোতল পানি এনে আমাকে দিল। আমি ঢক ঢক করে প্রায় অর্ধেক বোতল পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেললাম। পানিটা পেটে যাওয়ার পর আমার শরীরটা কিছুটা শক্তি ফিরে পেল। আমি লোকটির দিকে তাকালাম। সে একজন ট্রাক ড্রাইভার, আমার মতো ইট নিয়ে সাইটের দিকে যাচ্ছিল। সে আমাকে বলল, আমি অনেকক্ষণ ধইরা আপনার ট্রাকটা রাস্তার মাঝখানে খাড়ানো দেখছি। হর্ন দিলাম, কিন্তু কোনো সাড়া পাইলাম না। কাছে এসে দেখি আপনি জানালার সাথে এমনভাবে হেলান দিয়ে আছেন, মনে হইতেছিল ঘুমাইয়া পড়ছেন বা বেহুশ হইয়া গেছেন। তাই সাহস করে নিচে নাইমা আপনারা ডাক দিলাম, কিন্তু আপনি তো কোনো সারা শব্দই করেন না। আমি তো ভয়ই পাইয়া গেছিলাম। তার কথা শুনে আমার গত রাতের সমস্ত ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেল। আমার শরীরটা আবারও ভয়ে কেঁপে উঠল। আমি আর কোনো কিছু গোপন না করে লোকটিকে অদ্যপান্ত সবকিছু খুলে বললাম। সেই লাল চোখ, চেয়ার থেকে পড়ে যাওয়া কালো হাত, আর সবশেষে রাস্তার উপর সেই 3টি কালো অবয়বের কথা। আমি তাকে সব জানালাম। আমার কথাগুলো শোনার সময় লোকটির মুখভঙ্গি দেখে আমি বুঝতে পারছিলাম সে আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো সেও আমাকে ক্লান্ত বা মানসিকভাবে বিপর্যস্ত ভাবছিল, কিন্তু আমার আতঙ্কিত চেহারা আর বিধ্বস্ত অবস্থা দেখে তার মনে হয়তো দয়ার উদ্রেক হয়েছিল। আমার কথা শেষ হলে সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই যা হয়েছে হয়েছে, আল্লাহ তাআলা আপনারে বাঁচাইছে, এটাই বড় কথা। আপনি যদি একলাই রাস্তায় যাইতে বেশি ভয় পান, তাইলে এক কাজ করেন, আমার সাথে একজন হেল্পার আছে, ওরে আপনার সাথে দিয়ে দেই, ও আপনার লগে যাক, তাইলে আপনার ভয়টাও কমবে আর সাহসও পাইবেন। লোকটির এই কথাগুলো আমার কাছে তখন আল্লাহর রহমতের মতো মনে হলো। যদিও সে আমার কথা হয়তো বিশ্বাস করেনি, কিন্তু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছে। একজন অপরিচিত মানুষের কাছ থেকে এই সাহায্যটুকু পেয়ে আমার চোখে পানি চলে এলো। এই ভয়ঙ্কর রাস্তায় একা যাওয়ার সাহস আমি সত্যি হারিয়ে ফেলেছিলাম। আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তার হেল্পার ছেলেটা আমার ট্রাকে উঠে বসলো। আমি লোকটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আমার ট্রাক চালু করলাম। পাশে আরেকজন মানুষ থাকায় আমার ভয়টা অনেকটাই কমে গিয়েছিল। আমরা দুটো ট্রাক একসাথে বালুঘাটের দিকে রওনা দিলাম। বাকি পথটা আর কোনো অঘটন ছাড়াই কেটে গেল। সেখানে পৌঁছে আমি আমার মালিককে ফোন করে জানিয়ে দিলাম যে আমি আর এই কাজ করব না। কোনো কারণ ব্যাখ্যা করার মতো মানসিক অবস্থা আমার ছিল না।
আমি শুধু বলেছিলাম আমার পক্ষে আর রাতের ডিউটি করা সম্ভব নয়। সেই ঘটনার পর আমি আর কখনো ওই কনস্ট্রাকশন সাইটের দিকে যাইনি। আমি চলে যাচ্ছি মাসুমের শেয়ার করা ঘটনায়। 2005 সালের কথা। মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম 2-3টা সাইট তার তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনো আছে। এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে দুই পাশে মাঠ, এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা। সেখানে অনেকগুলো এরকম হাউজিং এর মতো হচ্ছে। কোনো কোনো কোম্পানি, বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো কোনো মানে জায়গা এখনো বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো যে এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা, ওইটাতে তিনি কাজ পেয়েছেন, ওই মালিক ওনাকে দিয়েছে ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না উনি চিন্তা করতেছিলেন। মানে মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের এই যেই প্লটগুলো নেওয়া হয়েছে, যেই কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারতো, বা কয়েকজন মিলে করতে পারতো কাজ। কেন করলো না উনি চিন্তা করতেছেন, এবং তিনি অবাক হলেন। তিনি যে প্লটটা নিছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আসলে ওইভাবে রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। তার পাশের যে বিল্ডিংটা, সেটা 2 তলা বন্ধ হয়ে আর উঠে নাই, মানে ওইরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে 2 তলা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করলে করতে পারতো। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেল খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজ গুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন, কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না, কোনো সমস্যাও নাই, এগুলা মানে সব ভালোই আছে, ক্লিন। একটু অবাক হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে ছিল, টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না, যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন? আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে মানে কোনো একটা কারণে উনি একটু অবাক হয়েছেন। মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না, উনি অবাক হলেন যে সে থাকবে না। উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না, আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব এখানে থাকতে। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে। তো মাসুমের মামা তখন না পারতে যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর, তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো, তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো, তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরো অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার 4-5 জন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন, এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কি। কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুললো, বলল যে আপনি জানেন যে এইখানে এই যে ভিটাটা যেখানে কাজ করতেছি আমরা, মাটি টাটি কাটছি, এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়? ওই যে দেখছেন পাশের যে 2 তলা দালানটা আছে, ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধানা 2 তলা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে? বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, 2 তলার ওখান থেকে পড়ছে, এবং পড়ে মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে। আরো অনেক ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টা পাল্টা দেখে, ওখানে যে রাত্রে থাকতো তার অঞ্চল থাকে না, এখন ওই বিল্ডিং এমনি পড়ে দিচ্ছে।
তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই দেও কেন, থাকতে হইব নাহলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে মোটামুটি করে, তো তারা ওখানে থাকে এবং তারা কাজ টাজ করে। তো নানা রকম কথা তারা বলে, রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে। যখন তারা কাজ করতেছে, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল, তখন নাকি ওই জায়গাটা তো অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানতো, ওদের তো দুইটা থাকে, একটা থাকে রাজমিস্ত্রি, একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা, মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম। বাঁশের শাটারিং করা, অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 4 কাঠা 4.5 কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে। তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে। তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম মানে বাসাটার পেছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ এবং বিশাল আকৃতির নিম গাছ। ওই নিম গাছের ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটার এমন ভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে, সে হয়তো সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলতেছে, কিরে তুমি শীষ বাজাস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কিরে অন্ধকারে দাঁড়ায় শীষ বাজাস কে, মস্কারি করস আমার লোকে। এটা বলার পরে সে দেখলো ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হলো, এটা কে, মানে সে বুঝতেও পারলো না। আর তার যে সাথের হেল্পার, সে তাকে জানে যে সে কিরকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সেও আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে। বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে পর্যন্ত ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে। এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল। তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এখন 2 পা ফেলতো সে মোটামুটি প্রায় 5-7 ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা, মানে পিলার থেকে উঁচা ওই জায়গাটা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা। তো সবাক হলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ওই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পাইছে। সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র, তারে বলতেছে এই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকমই পাইছি, শীষ দেয় এরকম ঘটনা। মিস্ত্রি বলছে যে যাস কেন, ওই কোনায় গেছেন, কেসস কেন, কোনা ভালো না কেন, ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে জানি বসে থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে, ওদিকে যাবি না, আমরা তো থাকতামই না। সেই মিস্ত্রি বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে, মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা। রাত্রেবেলা সামনে থাক, সাবধানে থাকবি। আর ওই যদি বাথরুমে যাস, ওখান থেকে বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানাইছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে হলে নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না। এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢুং ঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, দরজাটা মনে খুলে লাগে, কিন্তু এটা মোটে ওরকম করার কোনো কারণ নাই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজে নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইতো। এবং তারা শুয়ে থাকলে বুঝতো তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই। আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়। এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরো জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরা আছে, অনেক কিছু আছে, এইগুলো পাহারা দিবে কে? ততদিনে এই বিল্ডিংটা 4 তলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে 4 তলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি। ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়ালগুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে 4 তলার। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে। তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো। ওই কন্ট্রাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও। সে বলতেছে না, আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু।
তো তখন মাসুমের মামা চিন্তা করলেন কারে রাখবেন। তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাইগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা। তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সে নাকি থাকবে। বললো ঠিক আছে, তার নাম মানিক, এবং বলছে রড মিস্ত্রি বলছে যে সেও আইসা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আইসা কাজ করবে আর সে ভাড়াও দিবে। একটা দরজাম ঠিক করলো মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসো রে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা। তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে, লাস্টের 2-3 দিন। তো ওই 2-3 দিন মানিক ওখানে ছিল ওদের সাথে, মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, এই সেই কোনো করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল। হ্যাঁ, কিভাবে করে পানি টানি মারতে হয়, মোটর চালা, এগুলো সব বুঝাইলো টুজাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, সেইগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাত্রে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ ওই মাসুমের মামা আসছিল, তারপর মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি। তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, মানে তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। যাই হোক, ঈদের দিনটা কাটাইলো এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। খাবার দিলেই বা কি, একলা একলা কি আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরো খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই, এরকম। আর সে মানে এই 2 দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড, এটারে সে গায়ে মাখে নাই। সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে, এটাই খারাপ লাগতেছে তার কাছে কোনো, মানে তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে, রাত্রেবেলা রাত মানে সন্ধ্যাখানায় রাত নামছে, কিছুই তো করার নাই, মানে ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি, তখন তো আসলে ওরকম মোবাইল আসে নাই, সেম্বেরিয়ান নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল, তো ওইটা দিয়ে সে গ্রামে কথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে। সময় গড়ায় যেতেছে, কিচ্ছু করার নাই, এবং মানে দেখার মতো কিছু নয়, টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে 1টা-1:30টার দিকে, এখন ক্ষুধাও লেগে গেছে। মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকিটাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল, বলছিল যে তোমার ইচ্ছা লাগলে ওই মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা, তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে, সে দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংস। তো যাই হোক, সে পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে একটা টিনের 4 কোণা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসছে, তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল, ওইটা নিয়ে বসে মিস্ত্রিটা ইউজ করতো আর কি। তো ওইখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সবকিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে, তার কাছে ভালোই লাগতেছে। কিন্তু একলা একলা তো, আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোন রকমের লাইভ কিছুর সাথে সম্পৃক্ততা নাই। এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব, মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কিভাবে এত টাকার ফোন বিল অ্যাফোর্ড করবে। যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ঝিঝি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা, মনে হয় একটু নিচু জায়গা, পানি জমে আছে, মানে দেখে মনে হয় একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকালে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলা, তার পাশে যে 2 তলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরো একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটা কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মালিক ওইরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তা, ঈদের সময়, আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে একসময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে। সে ওই মাংস কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস 2টাই রান্না করছে। করে 2টা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা।
হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই, ওদিক দিয়ে হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে, ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যে অত দূর যাবো কিনা, কেন বালির এখান থেকে হেঁটে এই যে রাস্তার সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লট গুলো আছে যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাপ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এটা একটা অ্যাডভেঞ্চার। এই চিন্তা করে সে হাঁটা দিল। চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে, তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছু এখানে। এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে, এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা। তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না। তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে, সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হেঁটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ওই পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয়ই লাগছে, কারণ চারিদিকে ধুধু, মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই। দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, কিছু কাশফুল হয়েছে, আর বাতাসে ওগুলো নড়তেছে। আর এই যে পানি জমে আছে, এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে। পানিগুলার ঢেউগুলা থই থই করতেছে, থই থই করতেছে। সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভাল লাগে নাই। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে, কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভাল লাগতেছে না, এই প্রান্তরটাই ভাল লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে, তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে, কেউ কেউ ফিসফাস করে কথা বলতেছে। মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম, তো একটু কেঁপে উঠছে মানিক। তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা। কিন্তু ওই যে পিছনে যে ওই যে কাশফুল গুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আসাটা ঠিক হয় না, এখানে কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে। সে শুনছে মানুষের কাছে এগুলা। হাঁটতে 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 আবার চলে আসলো সে ওই বাউন্ডারি গুলো। যখন সে ক্রস করতেছে, তার কাছে কেন জানি মনে হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই যেটা পার হয়ে আসতেছে ওখান থেকে কেউ দেখতেছে। ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নেই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিং এ। তাদের বিল্ডিং এ এসে সে ঢুকছে মেইন এন্ট্রেন্স দিয়ে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা, যেটার মধ্যে তারা থাকে, টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা টালা মারে নাই, দরজাটা জাস্ট ভেজায় রেখে গেছিল। তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরাই দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো, আরে এখানে কে ঢুকছে, কি ব্যাপার? সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে। তো ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে। টিনের দরজা, কিন্তু মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এ। তো ঢুকছে, ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে। হারিকেনটা সে হাত দিয়ে নিল, আর ওখান থেকে ম্যাচ নিল, নিয়ে সে ম্যাচটা জ্বালাইলো, জ্বালায় হারিকেনটা জ্বালাইছে। তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে। তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে। তো দেখতেছে যে চৌকি, এইদিকে মিস্ত্রিরা শুইতে, এই পাশে সেও শোয়। তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওদিকে সে দেখলো যে না, তার হাড়ি টাড়ি সব ঠিকই আছে। তো এইখানে সাউন্ডটা করলো কে? স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে, হঠাৎ করে তার মনে হলো পেছনে আবার গেটে সাউন্ড হয়েছে। তো সে ঘুরলো, ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কি একজন হেঁটে গেছে ওদিক দিয়া, মানে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছে। মানিক সাথে সাথে বলে, এই কেরে কেরে, এটা বলে সে এক হাতে একটা শাবল নিল। তাদের এখানে একটা শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই। তো এদিক ওদিক তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা, দুইতলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে। সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ের। তো সে আবার বলছে, ওই কে হেনে উঠুস কে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ। সে তাড়াতাড়ি ওই সিঁড়িতে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোট টোট এগুলা কিছুই ভয় পায় না মানি। তো সে হারিকেন নিয়ে 2 তলা উঠে গেছে। 2 তলা উঠে সে দেখেছে 3 তলায় উঠছে। তো সে ওইটাকে ফলো করে করে উঠতেছে। 3 তলা থেকে 4 তলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই, আর তারপর কিন্তু খোলা। তো 4 তলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে। মেয়েটা সমস্ত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া। তো সেগুলো মেয়ে উঠছে কোত্থেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেলো, এখানে মেয়ে আসছে কোত্থেকে। আর মানে এই কেসগুলো তো সাধারণত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম, সে তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল। সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না। সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোত্থেকে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো।
তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানে কিন্তু মানে যে এই 4 তলার উপর ওঠার যে দরজাটা করছিল, ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা, পুরো ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, 2-3 দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না। তো সে ওই কথাটা শুনছিল, তো হু হু করে বাতাস আসতেছে, কিন্তু যেহেতু সে দেখছে কেউ উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে, হারিকেনটা রাখলো এক পাশে রেখে সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যাইতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা এবং দূরে পিটি লাইট দেখা যাইতেছে শহরের, মানে ওইখানে মেইন রোড ওই রাস্তাগুলো। আর বাদিকে তাকাইলো, এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই এই জায়গায়, আর ফাঁকা জায়গাটা, ল্যান্ডটা দেখা যাইতেছে। ইমিডিয়েটলি বা পাশে তাকাইলো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা, এটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি উঁচা। তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা শুনছে, সাথে ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা শুনছে যে এই নিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গাগাটা দিছে তখন। তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সেই যেখান থেকে ঢুকছে ওই পাশ থেকে ঘুরে গেল, ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, হারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিং এ মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি, মনে হয় এটা কে, চিন্তা করতেছে সে যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিচ্ছে কোচর থেকে, আর এক হাতে সামনে শাবলটা বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখি মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সে আরেকটু দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা, এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে ঝিঝি পোকার ডাক, আর বাতাস ফটফট করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গাতে অনেক বাতাস। এইখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালা দিকে, আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। তো একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়লো। তো সে থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওখান থেকে বলছে আপনি কে, এখানে কেমনে আইছেন? এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা থেকে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না। সে দেখতেছে মেয়েটা উঠে গেল, মানে মাটি, মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল, উঠে যে হাসতেছে, খিক হাসি। হঠাৎ করে তারা হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে দেখায় বললো কিন্তু যা। সে একদম পুরো কণ্ঠ শূন্য, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যানখ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠের মিল নাই। বলে হেনতে যা, ভাগ, এরকম করে বললো। মানিক ভয়ের চোটে, মানে আসলে তার মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই। সে ছেড়ে দৌড় দিছে, শাবলটা ওখানে ফেলে দিয়ে তিরিম করে শাবলটা পড়লো। সে দৌড়ায় ওখান থেকে গেছে, যাওয়ার সময় ছো মেরে শুধু হ্যারিকেনটা নিয়েছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না নইলে। সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে, মনে হচ্ছে তার পেছনে কেউ আসবে, পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজা দিয়ে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো। সেখান থেকে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো একটু জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। তো অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি ধরলেন, বললেন কি ব্যাপার? তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় আর যাবো না। তো মাসুমের মামা তো বলে কি হয়েছে? সে বলে যে না, আমি আর যাবো না ওই বাসায়। হ্যাঁ, আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি, আমি জানি না, আমি দোকানে দোকানপাটে থাকুম রাত্রে, বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে পড়লেন। তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি বলে ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে এগুলো কিচ্ছু খোলা নাই। ওইখানে সে চুপচাপ করে ল্যাম্প পোস্টের কাছে দাঁড়ায় থাকলো। তার অনেক ভয় লাগতেছিল মানিকের কাছে, তার কাছে মনে হচ্ছিল যে কোনো দিক থেকে অশরীরই চলে আসবে এরকম। আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম
মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি ওই জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস, আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া দুরুদ জানতো পড়তেছে মনে মনে। অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়। তো তখন সে দেখলো যে ওইখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলের গাড়ি যেতেছিল, কাছে আসতে বলছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে, কি ব্যাপার, জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি ওই সাইডে কাজ করতে, এইখানে কি? তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছি। তো পুলিশরা মুখ চাওয়াচাই করছে, বলে কিসের ভয়? তো সে সব বলছে, যে পুলিশ জেলেছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসতে এসে বলে, আরে এগুলা কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই। সেই তখন তিনি বলছেন যে না স্যার, আমারে ওই জায়গায় পাঠায়েন না, এখন অনেক ভয় পাইছে, মালিকরে ফোন করছি, মালিক আসতেছে। তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মালিকের কথা সত্যি নাকি। তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তাদের গাড়ি নিজেরা কথা বলতেছিল। অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখান থেকে ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেনসড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন, দেখেন যে মানিক ওখানে বসে আছে খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো, আপনার ছেলে মনে হয় ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ, এই ছেলেটারে আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ, এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না? বয়স তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার। যাই হোক, দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন, ওনার আবার গাড়ির গ্লাভের মধ্যে ওনার ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বললো যে আমি খাওয়ানো। বলছে আরে তুমি রান্না করছো, তুমি খাবা না মানে? এটা কোনো কথা? এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নাড়লো মানিক যে হ্যাঁ খিদা লাগছে। বলে আরে খাও, তুমি দেখো প্লেট থাকলে আমারও দাও, আমিও খাই। তুমি রান্না করছো? বলে হ্যাঁ। তো মাসুমের মামা ওনার মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো যে আচ্ছা থাক, আজকে তো ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। তো এই বলে বললো যে তুমি আজকে এখানে শিকল দিয়ে মেরে দাও, তালা আছে না? বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিল, নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো। তিনি বললেন যে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে বলে চলে আসলেন। ওনার গাড়িতে করে নিয়ে গেলেন মানিকের বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি। এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরো বেশি বেতনে পাইছেন। হওয়ার পর মানিকরে দিয়ে, ওই ছেলেকে দিয়ে, দুইজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি ওখানে, তারপর ওই দুইজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুইজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত। মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ শুনছে যে তাদের ওখানে ওই কাঠ ফেলে দেয়, উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে। তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে, টিনের মধ্যে আঁচড় কেটে যায় কে। তো মানে তো মানিক নাকি আবার বদরুলের ভয় কাটাইতো তখন, বলে আরে কিছু না, বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান দিয়ে কুত্তা হাইটে গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলা শেয়ার করছে যে ওই জায়গাতে ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল, পাশের প্লটে এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে এইটা এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে খোলা মাঠ যেখানে ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওইখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত ওই জায়গাটায়। তো ওখানে ফেলে দিত, ওই জায়গাটা এমনি হন্টেড। ওই জায়গায় নাকি ওখানকার যারা আরো ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান দিয়ে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে। কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্ধ কাটা ভূত দেখছে ওইখানে। তো এগুলোর জন্য ভয় যেত না।
তো মানিক তো ওই দিন গেছিল, আর মানিকদের ওই বিল্ডিং এগুলো হইতো। পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিং এর কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দুরুদ পড়াইছেন, বিল্ডিং এ ব্যাপক দোয়া দুরুদ পড়াইছেন এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখন দোয়া দুরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার হয়তো আপনি কাজ করেন, বিল্ডিং করেন বা আমাদেরকে দেন, আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা সেই করছিলেন, উনিও নাকি এমনি দোয়া দুরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দুরুদ পড়ায় জায়গাটাকে করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে। পাশের ওই 2 তলা বাড়ি নাকি আরো অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5 থেকে 7 বছর পরে ওই 2 তলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে এই বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরো অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা। রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কনস্ট্রাকশন এলাকার ঘটনা কিন্তু আমি এরকম শুনলে আমার কাছে ভালোই লাগে, কারণ বেশ স্পুকি কিন্তু ব্যাপারটা। আর যত সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা খোলা বিল্ডিং এ যেখানে আশেপাশে বাড়িতে আর কেউ নাই এবং পাশে একটা হন্টেড প্লট, এখানে কি আসলে আপনারা কেউ থাকার সাহস করবেন? অনেকে হয়তো বলবেন করবেন, কারণ অনেকে মেসেজে লেখেন, অনেকে লাইভ চ্যাটে লেখেন যে হ্যাঁ আমি থাকতে পারি, আমি একলা যেতে পারি। এটা কিন্তু বলা অনেক সহজ, কিন্তু করাটা এত সোজা না। কারণ আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার সাথে কেউ নাই, আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনি বুঝতে পারবেন ওখানকার ফিলটা কি। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা তসলিম সাহেবের ঘটনা। উনি পটুয়াখালীর একজন নামকরা হুজুর। গত সপ্তাহে ওনার 2টা ঘটনা ছিল, আর এই ঘটনাগুলো পটুয়াখালী থেকে কালেকশন করে পাঠাচ্ছেন জাবির ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জাবির ভাইদের বাসার 3 তলাতেই তসলিম সাহেব থাকেন এবং প্রায় সময় তিনি জাবির ভাইকে এরকম ওনার বিভিন্ন ঘটনা শেয়ার করেন। মূলত তসলিম সাহেবের কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে উপকার করা এবং উনি অনেক হেল্প করেন এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান ওনার মাধ্যমে হয়। যদিও এখন উনি এরকম খুব একটা কাজ এরকম করেন না, বেশ কয়েক বছর আগে ওটা ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, আমি সরাসরি আজকে ওনার যে প্রথম ঘটনাটা বলবো সেটা 3-4 বছর আগের একটা ঘটনা। তসলিম সাহেব উনি যখন পটুয়াখালী থাকতেন, ওনার নিজ বাড়ি ছিল ঝালকাঠিতে এবং ওনার মেয়ে সেই ঝালকাঠি জেলায় উনি বিয়ে করেন। ওনার মেয়ের নাম ছিল পপি এবং ওনার মেয়ের হাজবেন্ডের নাম ছিল রিয়াজ, আর ওনাদের ছোট একটা সন্তান ছিল, ওর নাম ছিল জায়েদ। তো বেশ কয়েক বছর ধরে ওনাদের মেয়ের তসলিম সাহেবের মেয়ের ফ্যামিলিতে অশান্তি চলছিল। ওনার নাকি অনেক খারাপ কিছু ফেস করতো আর কি। তো তসলিম সাহেবের নাকি এরকম ব্যস্ততার কারণে মানে যাওয়া হয় নাই। তো উনি বছর খানিক পর নাকি এরকম মেয়ের বাড়ি যায় এবং মেয়ে শ্বশুর বাড়ি যখন উনি যায় তখন ওনার বেয়াই মানে তসলিম সাহেবের বেহাই উনি একটু ওনাকে ভয় পেত দেখে উনি নাকি আত্মীয় বাসায় চলে গেছিল। কারণ তসলিম সাহেব নাকি জিন নিয়ে অনেক কাজ করতো, এই জন্য অনেকে নাকি ওনাকে একটু ভয় পেত বা অন্য চোখে দেখতো। যদিও সেই জিন ভালো জিন ছিল, আর সেই জিনকে তসলিম সাহেব বন্ধু নামেই ডাকতো এবং সেই বন্ধু ওনাকে একটা পয়সা দিয়েছিল। তো সেই পয়সার মাধ্যমে তসলিম সাহেব সব কাজগুলো করতেন। তো যাই হোক, এরকম উনি একদিন মেয়ের শ্বশুরবাড়িতে যান এবং যাওয়ার পর ওনার সারাদিন খুব ভালোভাবে কাটছিল। রাতে খাওয়া দাওয়ার পর উনি ফ্লোরে বসে ওনার নাতির সাথে খেলছিল। তো এমন সময় হঠাৎ করে ওনার মেয়ে এসে সজোরে একটা লাথি মারে ওনার ছেলেকে, মানে জায়েদকে এরকম একটা লাথি মারে। তসলিম সাহেব এটা দেখার পর থওয়া হয়ে যায় এবং উনি বলতেছে ওনার মেয়েকে বলতেছে যে মা তুই এটা কি করলি, তোর নিজের সন্তানকে লাথি মারলি। এটা বলার পর উনি ওনার মেয়ের ফেসের দিকে দেখছে যে খুব হিংস্রভাবে তাকায় আছে এবং মেয়ে তার বাবাকে মানে তসলিম সাহেবকে বলতেছে যে তুই চুপ থাক, তুই বেশি কথা বলবি না। আচরণটা নাকি খুব বাজে রকমের ছিল। এটা হওয়ার পর সঙ্গে সঙ্গেই নাকি ওই রুমের বাতিটা নিভে যায় এবং তসলিম সাহেব 2 মিনিটের মধ্যেই যখন বাতি আসে তখন তিনি দেখতেছে যে ওনার মেয়ে এবং নাতি দুজনেই ফ্লোরে শুয়ে আছে, একবারে মানে অজ্ঞান হয়ে গেলে যেরকম শুয়ে থাকেন এরকম শুয়ে আছে। তাড়াতাড়ি সেই মুহূর্তে ওনার মেয়ের জামাই রিয়াজ আসে এবং ওনারা ধরে বিছনায় উঠানোর পর দেখতেছে যে আসলে মেয়ের সেন্স নাই।
তো এটা দেখার পর তসলিম সাহেব বলতেছে ওনার মেয়ের জামাইকে, যে বাবা এটা কি হইলো? তখন রিয়াজ উনি বলতেছে যে আব্বা দেখেন এরকম প্রায় সময় হচ্ছে, আর এই জন্য আপনাকে আসতে বলা হয়েছে, আপনার তো এরকম গুরুত্ব দেন নাই, এখন কি করা যায় বলেন, একটা সমাধান দেন। তো কিছুক্ষণ ধরে মানে তসলিম সাহেব কিছুক্ষণ মেয়েদিকে তাকাচ্ছিল এবং উনি ঝাড়ফুঁক দিচ্ছিল এবং পানি নিয়ে এসে উনি ছিটা দিচ্ছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করে যে ওনার পয়সাটা উনি আজকে আনে নাই, যেটা দিয়ে উনি আমি চিকিৎসা করতে পারবে। তো উনি সঙ্গে সঙ্গে আমার যে বন্ধু মানে জিন আছে, ওকে নাকি পাশের ঘরে গিয়ে রুমে দরজা আটকানোর বন্ধু জিনকে ডাক দেয় এবং সে জিনকে বলে যে আমার মেয়ে তো অসুস্থ, কি করা যায়? তখন সেই জিন বলতেছে তুমি তো পয়সা আনো নাই, তার আমি তোমার পয়সার ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাকি সেই জিন ওই তসলিম সাহেবকে পয়সার ব্যবস্থা করে দেয় এবং পয়সা পানির সাথে মিশায়, ওই সেই পানি নাকি মেয়েকে এবং নাতিকে ছিটানো হয়। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে নাকি ওনারা দুজন সজাগ হয়ে যায়। তো মেয়ে নাকি সজাগ হয়ে বলতেছে যে আপা আমি এখানে শুয়ে আছি কেন? নাতিও এরকম এমন অবস্থা যে ওরা মাত্র ঘুম থেকে উঠছে। তখন তসলিম সাহেব ওনার মেয়ের জামাইকে ইশারা দিয়ে বলতেছে যে কিছু বলার দরকার নাই, চুপ থাকো। তখন তসলিম সাহেব বলতেছে যে না মা, তোমরা তো ঘুমাইছিলা, এই যে আমরা উঠলাম মাত্র, মানে দেখলাম যে তুমি উঠছো মাত্র, এই যে আর কি এখানে দাঁড়াইছে এই জন্য। তসলিম সাহেব সেদিন পরে ওনার মেয়ের জামাইকে বলে যে ওকে কিছু বলার দরকার নাই, তোমরা নর্মালি ঘুমায় যাও, কালকে সকালে আমি দেখি কি করা যায়। পরদিন নাকি খুব সকাল তসলিম সাহেব উঠে এবং উনি যে রুমে ছিল সেই রুমের জানলা আটকায় দেয় এবং বলে দেয় বাসার সবাইকে যে আমি একটু ধ্যানে থাকবো, তোমরা এসো না। তিনি আবার ওনার বন্ধু জিনকে হাজির করে এবং সেই জিনকে বলতেছে যে আমার মেয়ের কি সমস্যা হয়েছে একটু বলো তো। সে জিন বলতেছে যে তসলিম সাহেব আপনার মেয়ের সমস্যা হচ্ছে যে ওকে খারাপ কিছু আসর করছে, কিন্তু এটা আত্মীয়র মধ্যে কেউ না, তবে সে ভালো হয়ে যাবে আপনার পয়সার মাধ্যমে, আপনি একটু ভালোভাবে ওর চিকিৎসা করেন দেখেন। এটা বলার পর বন্ধুজিন চলে যায়। চলে যাওয়ার পর সেই বন্ধুজিন আবার এটাও বলে যায় যে আপনি আপনার মেয়েকে নিয়ে রাতে একটু বসেন, আসরে বসেন, দেখেন মানে আপনার একটা সমাধান হবে। তো সেদিন রাত্রিবেলায় উনি ওনার মেয়েকে একটু বুঝায় বলে যে দেখো এরকম একটা সমস্যা তোমাদের ফ্যামিলিতে ঘটতেছে, আমি আমার বন্ধুর মাধ্যমে সমাধান করবো, কেউ ভয় পাবা না। আর নাতিকেও বলে দেয় যে তুমিও ভয় পাবো না, তোমার কোনো কিছু হবে না। এরকম বোঝানোর পরে ওনার নাতি এবং মেয়েকে উনি তসলিম সাহেব সামনাসামনি বসায় এবং মেয়ের জামাইকে পাশে বসায়, তারপর রুমের লাইট বন্ধ করে দেয় রাত্রেবেলা। কিছুক্ষণের মধ্যে উনি ওনার বন্ধু জিনকে ডাকে এবং বলতেছে যে যেই জিন আমার মেয়ের সমস্যা করতেছে ওকে ডেকে আনো। বন্ধু জিন নাকি 2-1 বার গিয়ে বারবার ফেরত আসতেছে। তসলিম সাহেব এটা বুঝতেছিল। বোঝার পর তসলিম সাহেব বলতেছে যে কি সমস্যা হয়েছে, তুমি আনতে পারতেছো না কেন এখনো? তখন সেই জিন বলতেছে, বন্ধু জিন বলতেছে যে হুজুর আমি তো পারতেছি না আনতে, খুব সমস্যা হচ্ছে। তো কি সমস্যা? তুমি আবার যাও, আবার চেষ্টা করো, পারবা। তখন তসলিম সাহেবকে কাছে নাকি এরকম প্রায় 7-8 বার আসা যাওয়ার পর লাস্টে দিয়ে সেই বন্ধু জিন বলে যে না হুজুর ওকে আনা সম্ভব না, উনি অনেক বড় ধরনের মানে বড় মাপের জিন এবং উনি আমার অনেক মানে আমার বয়স অনেক বড়, এটা আপনারও কিছু করার ক্ষমতা নাই, আমার কিছু করার ক্ষমতা নাই, এটা সমাধান করে আনতে হবে। তবে আমাকে কিছুটা সময় দেন আর রুমের লাইটটা অফ রাখেন, আমি দেখি কিছুক্ষণ চেষ্টা করে যে সেই বড় জিনকে আমি আনতে পারি নাকি। এবং সেই বড় জিনই এই সমস্যাটা করছে। এরকম নাকি ঘন্টাখানিক পর, এরকম রুমের লাইট অফ থাকার পরে ঘন্টাখানিক পর নাকি সেই বড় জিন বলে আর মানে বড় জিন নাকি আসার প্রস্তুতি নিবে। তো আগে বন্ধু জিন এসে বলতেছে তসলিম সাহেবকে যে জিন আসতেছে, আমি বলছি আপনি একটু সাবধানে থাকেন, বসেন, আর উল্টাপাল্টা কিছু বলতে যাবেন না, উনি কিন্তু অনেক মানে বয়স্ক। তো কিছুক্ষণের মধ্যেই নাকি সেই বড় জিন আসে। আসার পর মানে যে জিনটা মানে ওই ওনার মেয়েকে আসর করছে সেই জিন আসে। আসার পর নাকি তসলিম সাহেব এবং সেই বন্ধু জিন জোরে সালাম দেয়। তারপর সেই বড় জিনও সালামের উত্তর দেয় এবং বড় জিন বলতেছে যে আমাকে তোরা ডাকলি কেন, তোদের কিভাবে সাহস হলো আমাকে এখানে ডাকার? তখন তসলিম সাহেব বলতেছে যে আমার মেয়ের সংসারে তো সমস্যা চলতেছে, ও প্রায় সময় মানে একটু খারাপ আচরণ করতেছে সবার সাথে, তো এটা কেন করতেছেন, আপনি একটু এটা সমাধান করেন। তখন বড় জিন বলতেছে যে আমাকে এরকম হুকুম দিবি না, আমি এটা সমাধান করতে পারবো না, ও আমার ছেলেকে মারছে, আমার ছেলেকে যে মারছে তার আমি কোনো সমাধান করবো না। তখন সেই বন্ধু জিনে বলতেছে যে হুজুর আপনাকে কি আপনার ছেলেকে কীভাবে মারছে? তো বলতেছে আমার ছেলেকে মারছে 2 জন মিলে, এই 2 জনের মধ্যে একজন হচ্ছে এই পপি আর হচ্ছে রিয়াজ, এবং এই 2টার তো আমি খাবোই, আমি ওর ছেলেরাও খাবো, এই কথা বলতেছে। তসলিম সাহেব একটু নরম সুরে বলতেছে যে বড়জিনকে যে হুজুর দেখেন যেটা হওয়ার হয়েছে, কি হয়েছে সমস্যাটা বলেন দেখি এটা সমাধান হয় নাকি। তখন সে বড়জিন বলতেছে যে আজ থেকে এরকম 2 বছর আগে ওদের বাসার পিছনে
যে তাল গাছ ছিল, তাল গাছের সামনে আমার ছেলে মানে দিনের বেলা যাচ্ছিল, এমন সময় ওকে কোপ দিয়ে মেরে ফেলে। তখন সে যে বড়জিন বলতেছে যে মানে ওই তসলিম সাহেব বলতেছে যে আপনার ছেলে কোন রূপে ছিল? তখন সেই বড়জিন বলতেছে আমার ছেলে একটা কালো সাপ কালো সাপের রূপ নিয়ে সে এখান থেকে যাচ্ছিল, তো রিয়াজ ওটাকে এক কোপে মরে ফেলে এবং রিয়াজ এবং পপি মিলে এটা পুকুর পাড়ে এখানে ফালায় দেয়। তারপর থেকে ওরা আমার নজরে এসে পড়ছে। আর সবচেয়ে খারাপ কাজ করছে রিয়াজ, যে সে যখন সেই মুহূর্তে একটা হুজুরের পরামর্শে এই যে তাল গাছে আমি এখানে থাকতাম সেই তাল গাছটাও কেটে ফেলছে, আর তাল গাছ কেটে এটার পাশে একটা সে ওদের প্রসাবখানা করছে, এবং এই জন্য আমি এখানে থাকতে পারি না, এখানে আমার তাল গাছটা থাকতে পারি না। এখন আমার যেভাবে হোক আমার একটা মানে ওই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, আর এদেরকে আমি ক্ষতি করবো না হলে। এই কথা বলার পর পরদিনকে নাকি অনেকক্ষণ নাকি বোঝাচ্ছিল, রাতে নাকি তখন 2-3 বেজে গেছিল, এবং ওনার নাতিও নাকি দেখে মানে মানে ভয় নাকি সে মানে এমন অবস্থা যে মানে সে খুব কান্নাকাটি করতেছিল। তো সেই বন্ধুজির নাকি নাতিকে কোনো রকম আটকায় রাখছিল যাতে সে কান্না না করে। তো একটা পর্যায়ে সেই রিয়াজ এবং পপি ওরা স্বীকার করে যে হ্যাঁ এরকম একটা সাপ মারছিলাম, কিন্তু আমি তো বুঝি নাই। তো এটা বলার পর বড়জিন বলতেছে, অনেক বলার পর বড়জিনকে বলা হয় যে ঠিক আছে আপনার কোনো ক্ষতি করেন না, আমার মানে তসলিম সাহেব বলে যে আমার মেয়ের জামের কোনো ক্ষতি করেন না, নাতির কোনো ক্ষতি করেন না, আপনাকে কি করা লাগবে বলেন। তখন সেই বড়জিন বলতেছে যে সেই প্রসাবখানাটা এখান থেকে সরায় ফেলে মাটি ভরাট কর, আর মাটি ভরাট করে এখানে একটা বাউন্ডারি করে দে এবং এখানে কয়েকটা গাছ লাগাই দে, আমি যেই গাছের নাম বলবো সেগুলো লাগাই দে। এটা ওই গাছগুলো লাগাইলে তারপর আমি ওইখানেই থাকবো, আমি ওদের কোনো ক্ষতি করবো না। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে যদি এই বাড়ির সামনে আশেপাশে কোথাও সাপ দেখা যায় বা কোনো অন্য কোনো প্রাণী আকৃতি কিছু দেখা যায়, তোর মেয়ে এবং তোর মেয়ের জামাই বাবা এই বাড়ির কেউ যেন এটা কোনো ক্ষতি না করে। কোনো প্রাণীর এই বাড়ির সীমানায় কোনো প্রাণী থাকলে সেই প্রাণীর ক্ষতি করা যাবে না। এটা আমরা বিভিন্ন রূপ নিয়ে আসবো এবং আমার পরিবার অনেক বড়, আমি সেই রূপ নিয়ে আসবো, তুই এটা তোর মেয়ের জামাইকে বলে দে। তখন সেই তসলিম সাহেব বলতেছে ঠিক আছে আমি কথা দিচ্ছি ওরা কোনো ক্ষতি করবে না, ওরা আমার সামনেই আছে। এবং এটা বলার পর সেই বড়জিন বলতেছে যে ঠিক আছে আমি আর কোনো ক্ষতি করব না, তবে এই জায়গাতে আর তোরা বেশি দিন থাকিস না, থাকলে তোদেরই ক্ষতি হবে। এটা বলে নাকি বড়জিন নাকি সঙ্গে সঙ্গে চলে যায়। এবং সেই বন্ধুজিনও বলতেছে তসলিম সাহেবকে যে আপনি এক কাজ করেন, আপনার যে পয়সা আছে পয়সা দিয়ে এখন বাকি কাজটা করে ফেলেন, যেটা যেভাবে আপনাকে আমি বলছি। তখন নাকি এরকম বন্ধুজিনও চলে যায় এবং তসলিম সাহেব ওই পয়সা দিয়ে নাকি একটা মানে পানির মধ্যে নাকি উনি একটা ঝাড়ফুঁক দেয় এবং এই পানির মধ্যে পয়সা চুপে উনি ঝাড়ফুঁক দেয়, তারপরে পয়সাটা তুলে ফেলে এবং সেই পানি সারা ঘরে ছিটায় দেয় এবং বাড়ির আশেপাশে উঠে আসে সব জায়গায় ছিটায় দেয়। এবং ওনার মেয়ের জামাইকে বলে যে দেখলা তোমরা তো শুনলাই কি হয়েছে, একটা দুর্ঘটনা যেহেতু ঘটছে, তোমরা দ্রুত পারলে এখান থেকে চলে যাও। তো রিয়াজ ভাইকে ওনাকে বলে যে তোমার আমাকে ডাকো, ডেকে বলে দ্রুত চলে যেতে, এখানে থাকো না, এখানে থাকলে তোমার নিজের ক্ষতি হবে। তারপর নাকি ওনারা এরকম কয়েক মাস থেকে এখান থেকে চলে যাওয়ার কোনো সমস্যা হয় না। তো ওনাদের জায়গাটাকে এখনো খুব মানে খারাপ একটা জায়গা, ঝালুকাঠিতে, মানে ওনার মেয়ে শ্বশুরবাড়ি যেখানে ছিল তসলিম সাহেব তারপরে এসেই বলে তসলিম সাহেব আর ওনার মধ্যে কোনো সমস্যা হয় না এবং ওনার মেয়ের মাঝে কোনো সমস্যা হয় না। তো এটাই একটা তসলিম সাহেবের মেয়ের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা উনি শেয়ার করেন। সামনে উনি আরও ঘটনা দিয়েছেন বা দিবেন বলেছেন আমাকে, এবং কয়েকটা দিয়েছেন, এটা আমি সামনের এপিসোডে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সামনে আসছি আরেকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 20-25 বছর আগের একটি ঘটনা। চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল দক্ষিণ কাশীপুর। তার পাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর বিশাল এক পুরনো বট গাছ। গ্রামের মানুষ সন্ধ্যার পর খুব একটা বাহিরে বের হতো না, কারণ গ্রামের শেষ মাথায় দাঁড়িয়েছিল একটি পুরনো পরিত্যক্ত দোতলা বাড়ি, যেটাকে সবাই কালো বাড়ি বলেই চিনত। বাড়িটা প্রায় 40 বছর ধরে খালি পড়েছিল। জানালার কাঁচ ভাঙ্গা, দেয়ালে শ্যাওলা, উঠোনে আগাছা আর দরজায় মরিচা ধরা তাও। গ্রামের বৃদ্ধরা বলতো ওই বাড়িতে রাতে আলো জ্বলে, কিন্তু সেখানে কেউ থাকে না। কেউ আবার বলতো মাঝরাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ আসে। আবার কেউ বলতো ওই বাড়ির ভিতরে এমন কিছু আছে যেটা মানুষের। কিন্তু গ্রামের যুবক রাকিব এসব কথা বিশ্বাস করত না। রাকিব শহরে কাজ করত,
বাবার মৃত্যুর পর গ্রামের পুরনো জমি জমা দেখতে তাকে কয়েকদিনের জন্য গ্রামে আসতে হয়। তার চাচা তাকে বলেছিল, বাবা সন্ধ্যার পর ওই কালো বাড়ির দিকে ভুলেও যাস না। রাকিব ভেসে বলেছিল, চাচা এখনো কি এসব জিনের গল্প বিশ্বাস করেন? চাচা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, সব কিছু চোখে দেখা যায় না রে বাবা। রাকিব তার পুরনো বাড়িতে একাই থাকছিল। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল। রাত প্রায় 12টা। হঠাৎ সে শুনতে পেল ঠক ঠক ঠক, দরজায় যেন কেউ আঘাত করছে। রাকিব উঠে দরজার কাছে। কে? কোনো উত্তর নেই। শব্দটা আবার হল। সে দরজা খুলে বাইরে তাকাল। চারপাশে অন্ধকার, শুধু দূরের বাজারতে বাতাসের শব্দ। কিন্তু মাটিতে সে দেখতে পেল কাদার মধ্যে পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপ গিয়ে থেমেছে তার ঘরের ঠিক সামনে। কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো ছিল উল্টো, যেন কেউ পিছনের দিকে হাঁটতে হাঁটতে তার দরজা পর্যন্ত এসেছে। রাকিবের বুকের ভিতর কেমন একটা যেন ভয় ঢুকে গেল। পরের দিন রাকিব ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তখন ঘড়িতে রাত 3:10 কিংবা 15। আর ঠিক তখনই সে শুনল একজন ফিসফিস করে ডাকছে, রাকিব, রাকিব। সে নিমিষেই চমকে উঠল, কারণ সে কণ্ঠস্বর ছিল তার মৃত বাবার মতো। ডাকটা আবারও এলো, রাকিব, রাকিব, দরজা খোল। রাকিবের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। কিন্তু তার বাবা তো 5-7 বছর আগেই মারা গেছে। তাহলে বাইরে কে ডাকছে? সে সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। দেখলো তার উঠোনে একজন দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না, চুল বাতাসে উঠছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার পা মাটির দিকে ছিল। সে বাতাসে কয়েক ইঞ্চি উপরেই ভাসছিল। একে ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ সে অবয়টি তার জানালার দিকে মুখ ঘুরল। তারপর একটা বিকট শব্দে বলল, তুই ফিরে এসেছিস। পরদিন রাকিব গ্রামের এক বৃদ্ধ হুজুরের কাছে গেল। সব কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ নীরব থাকল। তারপর বললেন, তোর পরিবারের সঙ্গে এই বাড়ির একটা পুরনো সম্পর্ক আছে। রাকিব অবাক হয়ে বলল, কি সম্পর্ক? বৃদ্ধ বললেন, 40 বছর আগে এই বাড়ির মালিক ছিলেন তোর দাদা। তিনি এই বাড়ির নিচে একটি পুরনো ঘর খুঁজে পেয়েছিলেন। সেই ঘরে এমন কিছু ছিল যেটা মানুষের জন্য ছিল না। রাকিব জিজ্ঞেস করল, তারপর? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই রাতের পর থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়। সেই রাতেই রাকিব সিদ্ধান্ত নিল সে এই সত্যিটা জানবে। সে হাতে টর্চ নিয়ে সেই কালো বাড়িতে ঢুকল। দরজা নিচ থেকে কেন জানি না খুলে গেল। ভিতরে ধুলোর গন্ধ, দেয়ালে পুরনো ছবি। হঠাৎ তার টর্চটি যেন বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে সে শুনল, এত বছর পর আবার মানুষ এলো। রাকিব সঙ্গে সঙ্গে পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু সামনের দেয়ালে একটি ছায়া দেখা গেল। ছায়াটা মানুষের মতন, লম্বা হাত, অস্বাভাবিক বড় মাথা আর বাঁকা শরীর। হঠাৎ মেঝের নিচ থেকে এক শব্দ এলো, ধাম ধাম করে। একটা লুকোনো দরজা হঠাৎ যেন খুলে গেল। নিচে যাওয়ার সিঁড়ি। রাকিব সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। সে নিচে গিয়ে দেখলো একটা পুরনো ঘর। ঘরের মাঝখানে কালো রঙের একটি বাক্স, আর বাক্সর পাশে লেখা, যে খুলবে সে আর আগের মতো থাকবে না। রাকিবের কাপা হাতে হাতে সে বক্সটা খুলল। ভিতরে ছিল একটি অনেক বছর আগের পুরনো ডায়েরি।
আর ডায়েরির ঠিক শেষ পাতায় লেখা ছিল, আমি তাকে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু সে এখন আমার রক্তের অপেক্ষায় আছে। ঠিক তখন পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, অবশেষে তুই এলি। রাকিব ধীরে ধীরে পেছনে তাকাল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর অবয়ব। তার চোখ দুটো জ্বলছে। সে বলল, তোর দাদা আমাকে আটকে রেখেছিল, এখন সেই ঋণ শোধ করার সময় এসে গেছে। রাকিব ভয়ে সে ওখানেই দাঁড়িয়েছিল। অন্ধকার ঘরের মধ্যে সেই ভয়ঙ্কর অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার পায়ের কোনো শব্দ ছিল না, শুধু চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছিল। অবয়বটি বলল, তোর দাদা আমাকে এই ঘরে আটকে রেখেছিল, কিন্তু সে জানতো না প্রতিশোধের আগুন 40 বছর অপেক্ষা করতে পারে। রাকিব কাপা গলায় বলল, তুমি কে? কিছুক্ষণ নীরব থাকার পর সেই অবয়ব বলল, আমার নাম ছিল আজমাউল নাইদ। আমি এক জিন ছিলাম, সে এই জায়গায় বহু বছর আগে বাস করত। রাকিব যেন অবশ হয়ে গেল। অবয়টি আবারও বলল, তোর দাদা আমাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সে ভুল করেছিল। সে আমার শক্তিকে বন্দি করেছিল এই ঘরের মধ্যে। হঠাৎ ঘরের চারপাশের পুরনো প্রদীপগুলো একে একে যেন জ্বলে উঠল। রাকিব দেখল দেয়ালে আঁকা কিছু পুরনো চিহ্ন। সেই চিহ্নের মাঝে ছিল তার পরিবারের নাম। তার শরীর যেন শিউরে উঠল। আমার পরিবারের নাম এখানে কেন? জিনটি ধীরে ধীরে হাসল, কারণ এই বন্ধন শেষ হবে তোর মাধ্যমে। রাকিব দ্রুত ডায়েরিটা হাতে নিল। পাতাগুলো পুরনো, হলুদ হয়ে গেছে। সে পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল, আজ আমি এমন এক শক্তির সামনে দাঁড়িয়েছি যা মানুষের শক্তির বাহিরে, কিন্তু আমি তাকে হত্যা করতে চাই না। আমি শুধু চাই সে আর কোনো মানুষের ক্ষতি না করুক। আরেক পাতায় লেখা ছিল, আমি বুঝতে পেরেছি সে শুধু ভয়ঙ্কর নয়, তার ভেতরে কষ্টও আছে। রাকিব যেন অবাক হয়ে গেল। তাহলে কি পুরো ঘটনা সে যেভাবে শুনেছে তা সত্য নয়? হঠাৎ পিছন থেকে জিনের কণ্ঠ ভেসে এলো, তোর দাদা মিথ্যা লিখেছে। রাকিব ঘুরে তাকাল। সত্যটা আসলে কি? জিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তোর দাদা আমাকে বন্দি করার আগে আমার কাছে একটা প্রতিজ্ঞা করেছিল। সে বলেছিল একদিন তার বংশের কেউ এসে আমাকে মুক্ত করবে। রাকিব বলল, তাহলে তুমি আমাকে মারতে চাও না? জিন ধীরে ধীরে বলল, আমি চাই মুক্তি। হঠাৎ পুরো ঘর যেন কেঁপে উঠল। উপর থেকে বিকট এক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ বাড়ির ভিতরে হাঁটছে। রাকিব বলল, এখানে আরো কেউ আছে? জিন বলল, হ্যাঁ। রাকিবের চোখ যেন বড় হয়ে গেল। কে? জিন উত্তর দিল, যে আমাকে বন্দি রেখেছিল তার থেকেও ভয়ঙ্কর কিছু। হঠাৎ সিঁড়ির উপর থেকে আরো একটি ছায়া দেখা গেল, একজন মানুষের মতো আকৃতি, কিন্তু তার শরীর ছিল কালো ধোঁয়ার মতো। সে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তার কণ্ঠ ছিল কর্কশ, নাহিদ, তুই এখনো বেঁচে আছিস? জিনও যেন পিছিয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে ভয় দেখা গেল। রাকিব বুঝতে পারল যাকে সে এতক্ষণ ভয়ঙ্কর ভাবছিল সেই জিনও এখন অন্য কাউকে ভয় পাচ্ছে। কালো ছায়াটি হাসতে হাসতে বলল, 40 বছর আগে যে যুদ্ধ শেষ হয়নি, আজ তা আবার শুরু হবে। এর পরপরই হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। রাকিব মাঝখানে আটকা পড়ে গেল। এক পাশে ভয়ঙ্কর কালো ছায়া, অন্য পাশে রহস্যময় জিন, আর তার হাতে পুরনো ডায়েরি। এরপর রাকিব ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন রাকিবের চাচা তাকে ওখানে অসচেতন অবস্থায় খুঁজে পায়। তাকে বাড়িতে নিয়ে আসার পর সে কয়েকদিন অসুস্থ থাকার পর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই ঘটনার রেশ এখনো রাকিবকে ছাড়ে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।